আজকে হচ্ছে আমাদের সেভেন্থ ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে ডেটা ইম্পোর্টিং এন্ড ক্লিনিং, সাথে হচ্ছে এক্সপোর্টিং অ্যাড হবে। আমরা হচ্ছে ডেটা ইম্পোর্ট করব ফ্রম এনি ফরম্যাট। তো তার মানে হচ্ছে আমরা যে কোনো ফরম্যাট থেকে ডেটা ইম্পোর্ট করব, সেটাকে আমরা ক্লিন করতে পারবো, এবং ফাইনালি ক্লিন করার পর ধরলাম কোনে অ্যানালাইসিস করলাম, দেন হচ্ছে সেটাকে আমরা চাইলে আবার এক্সপোর্ট করব। সো এই সবগুলো ব্যাপার আজকে ঘটবে। তো প্রথমে দেখি আমাদের কমন কি কি ডেটা টাইপ আছে যেগুলো নিয়ে আমরা ইউজুয়ালি কাজ করি। সিএসভি মানে হচ্ছে কমা সেপারেটেড ভ্যালুস, এক্সেল, এসপিএসএস, স্টাটা, জেসন, এসকিউএল। সো এগুলো হচ্ছে আমাদের কমন ডেটা টাইপ। তো নর্মালি এর মধ্যেই আমরা থাকি। এর বাইরেও যদি কিছু থাকে সেগুলো রিড করার ওয়ে আছে, আপনার গুগল করলে পেয়ে যাবেন যে সেই ধরনের ডেটা আসলে কিভাবে রিড করা যায়। আরে আমরা মেইনলি যে ডেটা ডেটা বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ফ্ল্যাট ফাইলস। ফ্ল্যাট ফাইলস মানে হচ্ছে তারা রেক্টেঙ্গুলার টাইপের হবে, মানে সোজা কথায় বলতে গেলে ডেটা ফ্রেম। সো আমরা যে ডেটা ফ্রেম নিয়ে কাজ করছিলাম গত ক্লাসে, সেই ডেটা ফ্রেম গুলোই অ্যাকচুয়ালি সবগুলোর ভেতরে থাকবে। সেগুলোকে নিয়ে আমরা এক্সট্রাক্ট করব, মানে রিড করব। রিড করার পরে সেখানে হচ্ছে আমরা যত ধরনের অপারেশন প্রয়োজন সেগুলো করব। সো আমি হচ্ছে আজকের কোডে চলে যাই। সো আজকের কোড হচ্ছে ইম্পোর্টিং, ক্লিনিং অ্যান্ড এক্সপোর্টিং ডেটা। সো এটা আপনাদের সাথে শেয়ার করে দেবো ক্লাস শেষ হলে। আর আজকে বেশ কিছু ডেটাও থাকবে সাথে, সো ডেটাগুলোও শেয়ার করবো। জুম ইন করি। ওকে, সো ক্লাস 7 at 11 না 11 জানুয়ারি 2025। ওকে, সো এই হচ্ছে আমাদের কোডের বডি, মানে কি কি থাকবে সেই কোডে সেগুলো দেখলাম। So, প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে ডিপ্লাইটাকে লোড দিয়ে নিছি, কারণ ইউজুয়ালি যেটা হয় যে আমরা যখন ডেটা নিয়ে কাজ করতে ইউজুয়ালি আমরা ডিপ্লাই দিয়ে ডেটাগুলো ক্লিন করি। সো এটা শুরুতে লোড দিয়ে নেয় ভালো। সো শুরুতে আমি একটা কমেন্ট দিয়ে রাখি যে লোড প্যাকেজেস। সো আমার স্ক্রিপ্টের প্রথমেই আমরা একটা প্যাকেজ লোড দিয়ে নিচ্ছি, সো এটা রান দিলাম। লিপ ডিপ্লয়টা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ওকে, সো প্রথমে আমরা সিএসভি ডাটা কিভাবে রিড করে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। সো এখানে আপনারা যেটা দেখতেছেন, আমাদের সিএসভি ডেটা কিরকম হয় সেটা আগে একটু দেখে আসি। ডেটা, সো এইগুলো হচ্ছে আমাদের সিএসভি ডেটা। সিএসভি ডেটার এক্সটেনশন হচ্ছে ডট সিএসভি। সো এই ফাইলটাকে যদি আমরা টেক্সট, মানে আমরা যদি একটা টেক্সট এডিটর, হ্যাঁ, নোটপ্যাড দিয়ে ওপেন করি, তাহলে দেখবেন এরকম একটা কিছু আছে। যে প্রথম যে রোটা আছে সেটা হচ্ছে আমাদের হেডার রো। সো এখানে হচ্ছে কলামের নামগুলো থাকে, এবং খেয়াল করে দেখেন প্রত্যেকটার মাঝখানে এটা হচ্ছে একটা কলাম ইন্ডেক্স, তারপর এটা হচ্ছে একটা কলাম কাস্টমার আইডি। সো ইন্ডেক্সের বরাবর নিচে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান, কাস্টমার আইডির বরাবর নিচে যেটা আছে সেটা হচ্ছে কাস্টমার আইডি, তারপর ফার্স্ট নেম, এটা হচ্ছে ফার্স্ট নেম। এইভাবে হচ্ছে ডেটাটা সাজানো থাকে। তো কমা সেপারেটেড ভ্যালুস কেন বলা হচ্ছে, বিকজ প্রত্যেকটা কলাম কমা দিয়ে সেপারেটেড। সো এই জন্য হচ্ছে এটাকে কমা সেপারেটেড ভ্যালুস বলা হয়। আর বাই ডিফল্ট আমরা এটা এক্সেল দিয়ে ওপেন করতে পারি। তো যখন আমি এটা এক্সেল দিয়ে ওপেন করবো, ধরেন এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম, তো এটা দেখা যাবে এক্সেল ওপেন হয়। তার মানে কিন্তু এই না যে এটা একটা এক্সেল ফাইল, আমরা জাস্ট এক্সেল দিয়ে ওপেন করতে পারি। সেটা আমি ক্লোজ করে দিচ্ছি। সো এই জিনিসটা এখন আমরা আর কিভাবে ওপেন করব সেটাই দেখি। সো আমি আরে চলে যাচ্ছি। এটা হচ্ছে আর স্টুডিও। ওখানে গেলে আমাদের যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রিড ডট সিএসভি। সো রিড ডট সিএসভির ভেতরে আমাদেরকে ফাইলটার পাথ দিয়ে দিতে হবে। এখন খেয়াল করেন আমার পাথটা শুরু হয়েছে এই ডেটা থেকে। তো আপনাদের হয়তো এটা রান দিলে ভুল আসবে। সো একটা কমন জিনিস যেটা সেটা হচ্ছে এখানে আমরা নর্মালি ফাইলটার ফুল পাথ যেটা সেটা দিয়ে দিই। সো আমি ডেটাতে যাচ্ছি, সেখানে এটা রাইট বাটনে ক্লিক করি, দেন প্রপার্টিস। তো সেখান থেকে হচ্ছে লোকেশনটা কোথায় আছে সেটা দেখে নিই। সো লোকেশনটা আছে হচ্ছে আহ কোথায় গেল। সো এখন এখান থেকে একদম এই পর্যন্ত এই ফোল্ডারটায়। সো আমি এটাকে কপি করে নিলাম, তারপর আর স্টুডিওতে যাই, দেন পেস্ট। সো এটা হচ্ছে ডেটার ফোল্ডার, সরি, ডেটাটা কোথায় আছে সেই ফোল্ডারটা।
ডেটাটা আছে হচ্ছে এইখানে। তারপরে আমাকে দিতে হবে যে এটা ফোল্ডারের ফাইলটার নাম কি। তো আমি ফাইলটার নাম লিখলাম, ফাইলটার নাম হচ্ছে কাস্টমার এটা। সো সাজেশন চলে আসছে। এখন খেয়াল করেন এটা রান দিলে আমার একটা এরর আসবে। সো আমি একদম বেসিক থেকে বলি প্রত্যেকটা ভুল কিভাবে হয় এবং সেটার সলিউশন কি সবকিছু দেখাবো, সো দ্যাট আপনারা যেন এই ভুলটা ফেস না করেন। So এটা যদি রান দেই আমি একটা এরর পাবো, সেটা হচ্ছে ডি ইজ এন আনরিকগনাইজড এসকেপ সামথিং, কিছু একটা। তো তার মানে হচ্ছে এইগুলা কিন্তু এসকেপ বুঝায়, ঠিক আছে। তো এই যদি এইটা এসকেপ না করে, যেন না করে, সেই জন্য আমাদেরকে এখানে ডাবল দিতে হবে। তো ডাবল এসকেপ, তো ডাবল ব্যাকস্ল্যাশ দিলে এটা ঠিকঠাক রান করবে। এখন যদি আমি এটা রান করি তাহলে সে ঠিকঠাক রান করবে। সো এটা একটু বড় সিএসভি ছিল, সেজন্য রান হইতে হয়তো 2 সেকেন্ড লাগছে। এখন যদি আমি এনভায়রনমেন্টে তাকাই, সেখানে দেখবো ডেটা সিএসভি নামে একটা ফাইল আছে। কেন, সরি ভেরিয়েবল আছে কেন, কারণ আমি এটাকে এখানে সেভ করছিলাম ডেটা সিএসভি তে। তো এখন খেয়াল করেন, এই যে বড় একটা লোকেশন দেয়া লাগলো আমার, আমি যখন এই কোডটা অন্য কারোর সাথে শেয়ার করব, তার কম্পিউটারে যে এরকম ফোল্ডার থাকবে তা তো না। হইতে পারে তার এই ফোল্ডারটার নাম অন্য কিছু, তার এই ফোল্ডারটার নাম অন্য কিছু হইতে পারে, সে ডেস্কটপে রাখছে, সো ডেস্কটপের লোকেশন অন্যরকম হইতে পারে। সো আমি যার সাথে এই স্ক্রিপ্টটা শেয়ার করব তাকে আবার বসে বসে এটা এডিট করতে হবে। সো এই ঝামেলার মাঝে যেন তাকে যাওয়া না লাগে, সেজন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা এইটা যেখানে আছে সেখানে সেভ করে রাখতে পারি। তো যেমন আমি ওয়ার্কিং ডিরেক্টরি যদি এখানে সেভ করি, মানে ওয়ার্কিং ডিরেক্টরিটা যদি এখানে সেট করি, তাহলে কি হবে, আমি এর পরের স্টেপে সরাসরি চলে যেতে পারবো। আমাকে হচ্ছে একদম এই সবটা লোকেশন লিখতে হবে না। সো এখন কথা আসে যে ওয়ার্কিং ডিরেক্টরি কিভাবে সেট করা যায়। একটা ওয়ে হচ্ছে আমরা ফাইলসে যেতে পারি, সেখান থেকে সেটিংসে ক্লিক করতে পারি, সেখান থেকে এই যে এখানে যে সেট এজ ওয়ার্কিং ডিরেক্টরি সেখানে ক্লিক করে কারেন্টলি যে জায়গাটা দেখাচ্ছে আমাকে, সেই লোকেশনটাকে আমরা ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে সেট করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে এখানে কনসোলে কিংবা স্ক্রিপ্টে আমরা কোডটা লিখতে পারি। কোডটা হচ্ছে সেট ডট সেট ডাব্লিউটি। এটার ভিতরে হচ্ছে আমাদের এই লোকেশনটা দিয়ে দিতে হবে, যে লোকেশনটাকে আমি বলতে চাচ্ছি যে এটা আমার ওয়ার্কিং ডিরেক্টরি। সো ওয়ার্কিং ডিরেক্টরি অ্যাপ্লিকেশনটা এখন একটু ক্লিয়ার হবে না আমি যদি এটা রান দিই। সো আমি এখান থেকে এইটুকু নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, সেই স্ট্রিংটার ভিতরে পেস্ট করে দিলাম। সো এই কোর্স ফোল্ডারটা পর্যন্ত আমার এই কোর্স ফোল্ডারটা হচ্ছে আমার ওয়ার্কিং ডিরেক্টরি এখন। সো আমি যদি এটা রান দিই তাহলে আমার ওয়ার্কিং ডিরেক্টরি হয়ে গেল এটা। সো তখন আমাকে আর এই রিড ডট সিএসভি এর ভেতরে এই পুরাটা লোকেশন লিখতে হবে না, বরং আমি এখান থেকে আমার কোড শুরু করতে পারি। সো তখন হচ্ছে আমি ডেটা, দেন হচ্ছে ডেটার নাম। কারণ কি, কারণ হচ্ছে এই ডেটা ফোল্ডারটার ভিতরে হচ্ছে আমার এই ডেটাটা ছিল। তো সরাসরি আমি এইভাবে যতবারই এরপরে কোডগুলো রান দিব, প্রত্যেকবার আমি জাস্ট ডেটা লিখে তার ভেতরের ফাইলটার নাম লিখে দিলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে এইটা ডাবল স্ল্যাশ মানে ডাবল ব্যাক স্ল্যাশ না দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েও সেম কাজটা করা যায়। তার মানে হচ্ছে ডাবল ব্যাক স্ল্যাশ না দিয়ে যদি একটা ফরওয়ার্ড ব্যাক স্ল্যাশ দেই তাহলেও সেম কাজটা হয়ে যাবে। সো আমি এটা রান দিয়ে দেখাই ফার্স্টে, আমি ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট করি, দেন এটা রান দিই। সেটা রান হইলো, কোনো এরর দেয় নাই, এবং এখানে হচ্ছে সেই ডেটা সিএসভিটা চলে আসছে। আচ্ছা, সো এটা আগে থেকেই ছিল, সো এটা আমি রিমুভ করে আবার রান দিয়ে দেখাই। সো এখানে কিন্তু এখন এটা চলে আসছে। এখন কথা হচ্ছে যে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে কি কি ফাইল আছে সেটা কিভাবে দেখা পসিবল। তো সেটা দেখার জন্য হচ্ছে আমরা ডিআইআর এটা রান দিতে পারি, তাহলে হচ্ছে ডিরেক্টরিতে কি কি ফাইল আছে সেটা এখানে সরাসরি পেয়ে যাব। সো ডিরেক্টরিতে আছে হচ্ছে আমাদের কতগুলো স্ক্রিপ্ট, সেগুলো হচ্ছে সেই স্ক্রিপ্টগুলো, এবং দুইটা ফোল্ডার, সেই ফোল্ডারগুলো লাস্টের কি কোনো এক্সটেনশন নাই। অথবা আমরা এখান থেকে সরাসরি এইভাবে দেখতে পারি, ফাইলসে গিয়ে সেটিংস, দেন হচ্ছে গো টু ওয়ার্কিং ডিরেক্টরি। সো যদি আমরা গো টু ওয়ার্কিং ডিরেক্টরি দেই তাহলে সরাসরি এই লোকেশনটা চলে আসবে, কারণ এটাই আমার ওয়ার্কিং ডিরেক্টরি। লেটস সে আমি চাচ্ছি অন্য একটা ফোল্ডারকে ওয়ার্কিং ডিরেক্টরি করতে। তো আমি চাইলে ধরলাম যে ডেটা ফোল্ডারটাকে আমি ওয়ার্কিং ডিরেক্টরি করবো। তো সেক্ষেত্রে আমি ডেটা ফোল্ডারটার ভেতরে গেলাম, দেন মোরে ক্লিক করলাম, এন্ড সেট এজ ওয়ার্কিং ডিরেক্টরি।
এখন সেট এজ ওয়ার্কিং ডিরেক্টরি যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু অ্যাকচুয়ালি কনসোলে এই কোডটা রান হয়েছে। সো তার মানে কি, আমাকে হচ্ছে এখানে ম্যানুয়ালি কোডটা লেখা লাগে নাই, বরং এভাবে করার কারণে কনসোলে সরাসরি এই কোডটা চলে গেছে। তো সেখান থেকে আমি চাইলে আমার সুবিধার জন্য কপি করে এটাকে এখানে রেখে দিতে পারি। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। আমি কখন ব্যাক স্ল্যাশ ইউজ করতেছি, কখন ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতেছি, কারণ ব্যাক স্ল্যাশ একটা ইউজ করলে সেটা এসকেপ অপারেটর হিসেবে কাজ করে, সেই জন্য একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলে কাজটা হয়ে যায় সহজে। তো এখন পর্যন্ত আমরা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করে দেখলাম, ডিরেক্টরি কিভাবে সেখান থেকে কতগুলো ফাইল আছে সেগুলো দেখা যায় সেটা দেখলাম, এবং একটা ফাইল আমরা ওপেন করা দেখলাম। তো এখন কথা হচ্ছে যে এখন এখনো কিন্তু আমি যদি এই কোডটা কারোর সাথে শেয়ার করি, তাকে কষ্ট করে তার ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট করতে হবে। সো আমি তাকে এই ঝামেলাটাও দিতে চাচ্ছি না। সেই জন্য আমি যেটা ইউটিলাইজ করতে পারি সেটা হচ্ছে প্রজেক্ট। সো এখন পর্যন্ত আমি প্রজেক্টের কিছু দেখাই নাই। সো এখন আপনারা সেই নতুন একটা কনসেপ্ট সম্পর্কে আইডিয়া পাবেন। প্রজেক্টের কাজ হচ্ছে যে আমি ধরেন কোনো একটা স্পেসিফিক ডেটা অ্যানালাইসিস করতেছি, যেটার জন্য একটা স্পেসিফিক ডেটা আছে, ডেটার স্ট্রাকচার আছে, কতগুলো ফোল্ডার থাকবে। সো এখন আপনি যদি একটা ফোল্ডারের ভিতরে সব কাজ করেন, কারণ আপনি এখন পর্যন্ত জানেন না আপনার কোনটা কোথায় আছে, সেভিং এর কাজগুলো এখন আমাদের প্রয়োজন হয়নি। এখন যেহেতু আমাদের ডেটা নিয়ে কাজ করতে হবে, আমাদের ফাইলগুলো ঠিকভাবে কোনো একটা ফোল্ডারে রাখার প্রয়োজনীয়তা এখন খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা এখন কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি? একটা ওয়ে হচ্ছে ফাইলে যাবেন, সেখান থেকে যে নিউ প্রজেক্ট। আরেকটা ওয়ে হচ্ছে এই যে সবার উপরে ডান দিকে তাকাবেন, সেখানে দেখেন আপাতত সবারই এরকম থাকার কথা প্রজেক্ট, তারপর নান, কারণ আমি কোনো প্রজেক্ট ওপেন করি নাই, সেজন্য হচ্ছে নান লেখা আছে। আর আরেকটা ওয়ে হচ্ছে যে এখানে আইকন ক্রিয়েট এ প্রজেক্ট। বহুত ওয়ে আছে। So আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করবো। সো আমাকে একটা মেসেজ দেখাচ্ছে যে সেভ কারেন্ট ওয়ার্ক স্পেস। তো যেহেতু মেসেজটা দেখালো, এটার মিনিংটা বলে দিই। এই যে আমাদের এনভায়রনমেন্টে এখন যে ভেরিয়েবল গুলো আছে, তো এখানে জাস্ট একটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে ডেটা সিএসভি। আমি যদি কিছু ভেরিয়েবল ক্রিয়েট করতাম, লেটস সে এক্স ওয়াই জেড, এরকম কিছু মেট্রিক্স বা লিস্ট বা ডেটা ফ্রেম, সবকিছু হচ্ছে এনভায়রনমেন্টে থাকতো। সো এই সেভ কারেন্ট ওয়ার্ক স্পেস বলতে বোঝাচ্ছে এই এনভায়রনমেন্টের যে জিনিসগুলো আছে তাদেরকে আমি সেভ করতে চাই কিনা। সো আমি যদি সেভে ক্লিক করি তখন হচ্ছে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, যেটার এক্সটেনশনে থাকবে হচ্ছে ডট আর ডেটা, যেখানে সেই এক্সটেনশনটা দেখা যাচ্ছে। সো ওই ওই আর ডেটা ফাইলটার ভেতরে অ্যাকচুয়ালি আমরা এই এনভায়রনমেন্টের সবকিছু পেয়ে যাব। সো আমি যদি এটা সেভ দেই, তাহলে আমার কারেন্ট ওয়ার্কিং স্পেসে, সরি, কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে ওই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন, আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে ডেটা, এখানে কিন্তু ডট আর ডেটা বলে কোনো এক্সটেনশন নাই, ওয়ালা কোনো ফাইল নাই। কিন্তু আমি যদি এখন এটা সেভ দেই, সেভ দিলাম, সেভ দিলে হচ্ছে ওই ফাইলটা সেভ হয়ে যাবে। এখন সেটা সেটা সেভ হয়েছে, এবং রিফ্রেশ, আচ্ছা ওইটা সেভ হয় নাই এখনো। আচ্ছা মনে হয় এটা ক্রিয়েট করার পরে সেভ হবে, যাই হোক। আমি নিউ ডিরেক্টরি দিচ্ছি, সো আমি এখন প্রজেক্ট ক্রিয়েট করতেছি। সো নিউ ডিরেক্টরি দিব, দেন আবার নিউ প্রজেক্ট। তো নিচে অনেক কিছু আসতে পারে আপনাদের, কারণ এই প্রত্যেকটা হচ্ছে ডিপেন্ড করে আপনার ওই রিলেটেড যে প্যাকেজ সেটা ইনস্টল করা আছে কিনা। যেমন শাইনি অ্যাপ্লিকেশন, এটার জন্য আপনাকে শাইনি প্যাকেজটা ইনস্টল করা থাকতে হবে। এখানে একটা কোয়াটো প্রজেক্ট, এটা হচ্ছে কোয়াটো আর মার্কডাউনের মতো অন্য একটা মানে ফাইলের লেখার ওয়ে। তো এটা হচ্ছে আপনি ইনস্টল করা থাকতে হবে। তো এরকম এই অন্যান্য জিনিসগুলো হচ্ছে বিভিন্ন প্রজেক্টের সাথে আসে। তো আপনার যেটা দরকার এখন সেটা হচ্ছে নিউ প্রজেক্ট, প্রথমটা, সেখানে ক্লিক করবেন। দেন এখানে আসছে ডিরেক্টরি নেম, আর এখানে হচ্ছে কোথায় সেই প্রজেক্টটা ওপেন হবে, মানে হচ্ছে ক্রিয়েট হবে। তো আমি এটার নাম দিচ্ছি ডাটা রিড প্রজেক্ট। জাস্ট আজকের ক্লাসের জন্যই আমি একটা টেম্পোরারি ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম দিলাম হচ্ছে ডাটা রিড প্রজেক্ট। আর এটা আমি ক্রিয়েট করব হচ্ছে আমার ডেস্কটপে। সো আমি ডেস্কটপে গেলাম, সেখানে গিয়ে ওপেন দিয়ে দিচ্ছি। সো আমার ডেস্কটপের লোকেশন হচ্ছে সি ইউজার ডেস্কটপ। সো আর কিছু আপাতত দেওয়া দরকার নাই, আমরা হচ্ছে এইভাবে দিয়ে দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। আচ্ছা এই যে মাত্র হচ্ছে ওইটা সেভ হয়েছে।
সো এই ফোল্ডারে গেলে এই যে ডট আর ডেটা, সো এই ওয়ার্ক স্পেস ইমেজটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি এখন এখানে ডাবল ক্লিক করি, এটা হচ্ছে আর এ ওপেন হবে এবং সেখানে হচ্ছে আমার কাছে ওই জিনিসগুলো অ্যাভেলেবল থাকবে। তো এটা নিয়ে পরে আজকে থাকবে ক্লাসের লাস্টের দিকে, সো এটা নিয়ে আপাতত কথা না বলি। আচ্ছা, তো আমার এখন নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এটা হচ্ছে এক্স্যাক্টলি সেম এজ বিফোর, বাট উপরে তাকালে দেখবেন যে এখানে প্রজেক্টের পাশে নেমটা লেখা আছে ডেটা রিড প্রজেক্ট। সো মনে আছে কি না আমি হচ্ছে এই প্রজেক্টটা কোথায় ক্রিয়েট করছিলাম? আমার ডেস্কটপে। আমি যদি ডেস্কটপে যাই, সেখানে দেখবো যে এই যে ডেটা রিড প্রজেক্ট, এইটা এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে। এবং এটার ভেতরে খেয়াল করেন কি কি আছে। একটা হচ্ছে ডট আর প্রোজ ডট ইউজার নামে একটা ফোল্ডার আছে, আর একটা হচ্ছে ডেটা রিড প্রজেক্ট ডট আর পি আর ও জে। এটা হচ্ছে প্রজেক্ট ফাইলের এক্সটেনশন। সো এই দুইটা জিনিস আমাদের কাছে বাই ডিফল্ট সবসময় থাকবে। সো অনেকের হয়তো এটা দেখা যাবে না। সো যাদের এটা দেখা যাবে না তার কারণ হচ্ছে এটা একটা হিডেন ফাইল। সো যদি হিডেন ফাইল হয়, এটা দেখা না যায়, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে হিডেন আইটেমসটা চেক দিয়ে দিতে হবে। আদারওয়াইজ এরকম থাকলেও ওই ফাইলটা দেখা যাবে না। যাই হোক, এখন আমি আবার প্রজেক্টে চলে যাই। সো এই প্রজেক্টে কিন্তু আমার কাছে আর কিছু নাই। আমি যদি প্রজেক্টের ডিরেক্টরিতে কি আছে খেয়াল করি, এখানে শুধুমাত্র একটা ফাইলই আছে, কোনো ডেটা নাই। সো আমি আমার কাজের জন্য ডেটাগুলোকে এখানে নিয়ে আসি আগেরটায়। সো এখানে সব ডেটাগুলো ছিল। সো এখানে হচ্ছে আমাদের কোডটা কোথায় গেল? এটা হচ্ছে আমাদের সেই কোড, আর এটা হচ্ছে সেই ডেটার ফোল্ডার। সো আমি কোডটা ফার্স্টে নিয়ে যাই, কপি, দেন হচ্ছে আমাদের এই প্রজেক্টের ফোল্ডার, এখানে পেস্ট। সো এখন যদি আমি আর্টস্টুডিওটা একটু ওপেন করি, তখন দেখবো যে এই যে এখানে সেই ফাইলটা দেখা যাচ্ছে। এবং আমি এখান থেকে কিন্তু একটা ক্লিক করে এই স্ক্রিপ্টটা এখানে ওপেন করতে পারবো। সো আমার কাছে আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি এই প্রজেক্টটা থেকেই শুরু হয়েছে। সো আমি যদি খেয়াল করি, ডিআইআর রান দিই, ডিআইআর রান দিলে আমি সরাসরি আমার কাছে অ্যাক্সেসেবল দুইটা ফাইল পাবো। একটা হচ্ছে এই ডট আর, আর একটা হচ্ছে প্রজেক্ট ফাইলটা। তাহলে এখন আমি ডেটার ফোল্ডারটা নিয়ে আসি, যেহেতু আজকে সারাদিন ডেটা নিয়ে কাজ করব। সো ডেটা, কপি, পেস্ট। সো আমার কাছে এখন ডেটার ফোল্ডারটা অ্যাভেলেবেল আছে। তো আহ আচ্ছা, রিফ্রেশ দিই। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে সেই রিফ্রেশ বাটনটা আর কি। সো কোনো কারণে যদি এখানে না দেখায়, এই রিফ্রেশ বাটনটায় ক্লিক করবেন, তো এটা রিফ্রেশ হয়ে যাবে। এখন যদি আমি আবার ডিআইআর রান দিই, তাহলে আমি আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে কি কি আছে তাদেরকে দেখতে পাচ্ছি। তো কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি লোকেশনটা জানার আরেকটা ওয়ে হচ্ছে গেট ডাব্লিউডি। গেট ডাব্লিউডি রান দিলেও আমরা হচ্ছে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি কোনটা সেটা পেয়ে যাব। তো তার মানে এখন আমাকে কিন্তু এই প্রজেক্ট আমি যেহেতু ওপেন করছি, সেই জন্য হচ্ছে আমাকে এই সেট ওয়ার্কিং ডিরেক্টরিটা আর কোনো প্রয়োজন হবে না। তো আমি প্রজেক্ট আসলে কিভাবে ওপেন করলাম? আমি এটা ক্লোজ করে দিই, ক্লোজ প্রজেক্ট, ক্লোজিং, সেইটাও ক্লোজ করি। আচ্ছা, তো প্রজেক্ট না, আমি আর স্টুডিওটা পুরোপুরি ক্লোজ করে দিলাম। সো এখন যদি আমি আপনাদের সাথে, হ্যাঁ, সো এখন যদি আমি আপনাদের সাথে এই ফোল্ডারটা, এই কয়েকটা ফাইল যদি আপনাদের সাথে আমি জিপ ফাইল হিসেবে শেয়ার করি, আপনারা এটা আনজিপ করবেন, করার পরে ভিতরে এই জিনিসগুলো পাবেন। সো এতদিন পর্যন্ত আমরা আর স্টুডিও ওপেন করতাম এই আর্ট স্ক্রিপ্টটাই ডাবল ক্লিক করে, বাট এখন থেকে আমরা আর স্টুডিও ওপেন করব এই প্রজেক্ট ফাইলটাই ডাবল ক্লিক করে। কারণ এই প্রজেক্ট ফাইলটাই ডাবল ক্লিক করে ওপেন করলে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি এবং সাথে যা যা আছে সবকিছু এখান থেকেই শুরু হবে। সো এখানে আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি, আর স্টুডিও ওপেন হলো। এবং তারপর আপনি দেখবেন যে যদি গেট ডাব্লিউডি দিয়ে চেক করেন আপনার ওয়ার্কিং ডিরেক্টরি কোথায়, সেটা এক্স্যাক্টলি এই জায়গা থেকে শুরু হয়েছে। তো তার মানে হচ্ছে আপনি এই ফোল্ডারটাকে নিয়ে যেখানেই রাখেন না কেন, সেখানে যদি আপনি এই প্রজেক্ট ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করেন, আপনার ওয়ার্কিং ডিরেক্টরি সেখান থেকে শুরু হবে। সো আপনাকে এরকম পুরো লোকেশনটা কখনোই আর চেক করতে হবে না। তো তার মানে হচ্ছে এটা আপনি জাস্ট কমেন্ট আউট করে রাখি আমি আপাতত, বাট আপনারা এটা চাইলে নিজেদের কাজে ইউজ করতে পারেন, বাট এটা আসলে কখনোই আর প্রয়োজন হবে না। তো এটা ছিল সেট ওয়ার্কিং ডিরেক্টরির কাজ। আর একটা ফাংশন হচ্ছে গেট ওয়ার্কিং ডিরেক্টরি, আর একটা হচ্ছে ডিআইআর। সো এই হচ্ছে তিনটা ফাংশন। এখন আমরা আবার ডেটাতে ফিরে আসি। যেটা বলতেছিলাম যে আমাদের এই লোকেশনের কাজটা তো শেষ। সো এখন আমরা ইজিলি এটার ভেতরে যেহেতু ডেটা ফোল্ডারটা আছে, সো আমি ফার্স্টে হচ্ছে ডেটা ফোল্ডারটা লিখলাম,
দেন আমার ফাইলটার নাম লিখে দিলাম। অবশ্যই এখানে ডট সিএসভি কথাটা লিখতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের সেই ফাইলটার এক্সটেনশন, সো এক্সটেনশন অবশ্যই লিখতে হবে। আরেকটা শর্টকাট ওয়ে হচ্ছে যে আমি এটা সব কেটে দিলাম। আমি যখন রেড ডট সিএসভি লিখলাম, লেখার পর কোড দিয়ে যদি ট্যাবে ক্লিক করি, ট্যাব, তখন আমাকে সাজেশন দেখাবে, এবং এই সাজেশনটা শুরু হবে হচ্ছে আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি থেকে। সো সাজেশনটার আমার প্রয়োজন হচ্ছে ডেটা ফোল্ডার, সো আমি এখানে ক্লিক করলাম, দেন আবার ট্যাব, সেখান থেকে আমি চাইলে যেটা আমার প্রয়োজন সেটা আমি এখান থেকে ক্লিক করতে পারি। তাতে সুবিধা হচ্ছে আমাকে টাইপ করা লাগলো না, ফাইলের নামটা কি সেটা টাইপ করার কোনো প্রয়োজন হইলো না, আমি জাস্ট ট্যাব দিয়ে উপরে নিচে গিয়ে আমার যেটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। সো আমি যদি এখন এটা রান দিই, আমার ইনভায়রনমেন্টে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং আমি এটার সামারি, লেটস সে সামারি ডেটা সিএসভি, সেটা চেক করতে পারি। সো এই ডেটা সেটটা খুব সম্ভবত ম্যাক্সিমামই হচ্ছে ক্যারেক্টার। হ্যাঁ, সবই ক্যারেক্টার, কারণ এখানে ইমেল, ফোন, সাবস্ক্রিপশন, ডেট, এরকম হাবিজাবি অনেক কিছু ছিল। এখানে আসলে নিউমেরিক্যাল কেমন কিছু ছিল না, বাট আমি জাস্ট ডেমনস্ট্রেশন পারপাস হচ্ছে এই সিএসভিটা সিলেক্ট করছিলাম, এটা ইন্টারনেটে অ্যাভেলেবেল ছিল। এখন সিমিলারলি আমি হেড ফাংশনটা দিয়ে এই ডেটা ফ্রেমের প্রথম কয়েকটা রো দেখতে পারি। So, প্রথম কয়টা রো দেখতে পারি, হেড ফাংশন দিয়ে অ্যাকচুয়ালি প্রথম 6টা রো দেখা যায়। সিমিলারলি টেল একটা ফাংশন আছে যেটা দিয়ে আমরা লাস্টের 6টা রো দেখতে পারি। সো এগুলা নর্মাল জিনিস। এখন আরেকটা ফাংশন হচ্ছে যেটা দিয়ে আমরা এই সিএসভি ফাইলটাকে রাইট করতে পারি অন্য জায়গায়, সেটা হচ্ছে রাইট ডট সিএসভি। সো মানে আমরা মুখে যা বলতেছি আসলে তাই লিখতেছি, রিড করার জন্য রিড ডট সিএসভি, রাইট করার জন্য রাইট ডট সিএসভি। সিমিলারলি এক্সেলের জন্য সেম, অন্য যা যা আছে সবগুলোর জন্য প্রায় সিমিলার। সো এখানে কি কি দেওয়া লাগতেছে আমাদের, রাইট ডট সিএসভি তে প্রথমেই যে জিনিসটা দেওয়া লাগে সেটা হচ্ছে আমি কাকে সেভ করতে চাই, এবং যাকে সেভ করতে যাচ্ছি তাকে অবশ্যই একটা ডেটা ফ্রেম হইতে হবে। সো আমি এখানে আমার এনভায়রনমেন্টে ডেটা সিএসভি আমার যে অ্যাভেলেবেল আছে, সো তাকে চাচ্ছি সেভ করতে। তো তাকে সেভ করতে চাচ্ছি সেজন্য হচ্ছে প্রথমে আমি তার নাম লিখলাম, দেন হচ্ছে কোথায় সেভ করতে চাচ্ছি সেই লোকেশনটা। সো আমি চাচ্ছি আউটপুট নামে একটা ফোল্ডার থাকবে, সেটার ভিতরে ফাইলটা সেভ হবে। এখন কথা হচ্ছে আউটপুট ফোল্ডারটা যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল না, সো এটা সম্ভবত একটা এরর দিবে, আমার এক্স্যাক্টলি মনে নেই, সো আমি এটা রান দিয়ে চেক করে নিব। হ্যাঁ, সো এটা একটা এরর দিবে, এখানে লেখা আছে যে ক্যানট ওপেন ফাইল দিস, নো সাচ ফাইল ডিরেক্টরি। সো আমাকে অবশ্যই এই আউটপুট ফোল্ডারটাকে ক্রিয়েট করে নিয়ে আসতে হবে। সো আমি ফোল্ডারটায় যাই এবং এখানে ফোল্ডারটাকে ক্রিয়েট করে নিই। সো এটা এখন আমার কাছে অ্যাভেলেবল আছে আউটপুট ফোল্ডারটা। এখন যদি আমি এটা রান দিই, তাহলে সুন্দর মতো এটা রাইট হয়ে যাবে। সো আমি যদি এখন আউটপুট ফোল্ডারটায় যাই, সেখানে আমি ওই ফাইলটা পাবো। এখন অনেকে খেয়াল করে থাকবেন, এখানে রো ডট নেমস ইকুয়াল ফলস দেওয়া ছিল। এটার কাহিনী কি? এটার কাহিনী হচ্ছে আমি যদি এটা সরাই দিই না, আমি পুরো জিনিসটাই বাদ দিয়ে দিই, সরাই দিলাম। সো এখন এটা আমি রান দিই, খেয়াল করেন, আমি যদি এখন সিএসবিটা ওপেন করি, ওপেন, ওইটার ভিতরে একটা এক্সট্রা কলাম এড হয়েছে, যে কলামটা অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল ডেটা সেটে ছিল না। সো রিড ডট সিএসবি, বা সরি, রাইট ডট সিএসবির এই জিনিসটা হচ্ছে যে সে আসলে সাথে একটা ইন্ডেক্স অ্যাড করে দেয়। যদিও আমার কাছে অলরেডি একটা ইন্ডেক্স আছে, ডেটা ফ্রেমের অংশ ছিল সেটা, এই একটা ইন্ডেক্সের মতো অ্যাড করে দেয় যা আসলে রো নেমস ইন্ডিকেট করে। তো এটা কিন্তু আমাদের অরিজিনালটাই ছিল না। আমি যদি অরিজিনালটায় যাই, এটা, তো সেখানে কিন্তু ওই ফাঁকা একটা এক্সট্রা ভেরিয়েবল ওইটা ছিল না। তো এই কারণেই আমাদেরকে রো নেমস ডট ফলস দেয়া লাগতেছে, রো ডট নেমস ইকুয়াল ফলস দিয়ে নেওয়া লাগতেছে, যাতে করে ওই এক্সট্রা কলাম অ্যাড না হয়। তো এটার ডকুমেন্টেশন যদি আপনারা চেক করেন, তখন দেখবেন এই যে, আচ্ছা, রাইট ডট টেবিলে কোথায় কোথায়, এই যে রো নেমস ইকুয়াল টু ট্রু, সেটা হচ্ছে ডিফল্ট ভাবে ট্রু দেওয়া থাকে, এই জন্য হচ্ছে ওই এক্সট্রা কলাম চলে আসে। এখন খেয়াল করেন এই ডকুমেন্টেশনটায়, খেয়াল করেন এখানে রাইট ডট টেবিল
ওটার কিছু ডিটেলস দেওয়া আছে, কিন্তু রাইট ডট সিএসভি এবং রাইট ডট সিএসভি টু ওদের কোনো ডিটেলস দেয়া নাই। তো এটার কাহিনীটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি রাইট ডট সিএসভি অ্যাকচুয়ালি রাইট ডট টেবিলেরই একটা মডিফিকেশন। পার্থক্যটা হচ্ছে রাইট ডট সিএসভি তে এই সেপারেটর ইকুয়াল টু কমা দেয়া থাকে, রাইট ডট সিএসভি টু তে সেপারেটর ইকুয়াল টু সেমিকোলন দেয়া থাকে। তো এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি রাইট ডট টেবিলেরই একটা ডিফারেন্ট পার্ট বা ডিফারেন্ট মডিফিকেশন বলা যায়। তার মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি চাইলে রাইট ডট টেবিলও ইউজ করতে পারতাম, সেক্ষেত্রে আমাকে একটা এক্সট্রা আর্গুমেন্ট ইউজ করা লাগতো, সেই আর্গুমেন্টটা হচ্ছে সেপারেটর। আচ্ছা, তো এখানে নতুন একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি সিস্টেম ডট টাইম একটা ফাংশন ইউজ করছি। এইটার কাজ কি? সে আসলে চেক করতেছে এটার ভিতরে যে ফাংশনগুলো বা যে লাইনগুলো আছে, কোডগুলো আছে, সবকিছু রান হইতে কি পরিমাণ টাইম লাগে। তো সিস্টেম ডট টাইম অ্যাকচুয়ালি সেটা মেজার করে। তো যেমন এখানে আমি যেহেতু একটা সিএসভি ফাইল রাইট করলাম মাত্র, সো এটা রান দিলে আমাকে দেখাবে যে ওই সিএসভি ফাইলটা রাইট হইতে কি পরিমাণ সময় লাগছে ইন টোটাল। সো আমার টোটাল হচ্ছে 1.43 সেকেন্ড টাইম লাগছে। সো ডেটা যদি অনেক বড় হয় বা আমার যদি পারফরমেন্স নিয়ে কোনো কিছু ইস্যু থাকে, আমি হচ্ছে জিনিসগুলো এইভাবে চেক করতে পারি যে আমার ডেটা রিড করতে রাইট করতে বেশি সময় লাগতেছে কিনা। যদি বেশি সময় লাগে সেক্ষেত্রে আমার কি করা উচিত, সেইগুলো হচ্ছে পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করতে পারবো। তো আমরা একটু আরেকটা জিনিস দেখি, যেটা হচ্ছে এইমাত্র আমরা যেটা দিয়ে কাজ করলাম সেটা হচ্ছে রিড ডট সিএসভি, রাইট ডট সিএসভি, এগুলো হচ্ছে বেজ আর এর ফাংশন। এটা হচ্ছে বেজ আর এর ফাংশন। ইউটিলস, এটা হচ্ছে ডিফল্ট আর এর একটা প্যাকেজ। সো এদেরকে আমরা বেজ আর বলতেছি। তার মানে বেজ আর বলতে আমি কি বোঝাচ্ছি অ্যাকচুয়ালি, এখানে যদি ক্লিক করি, এই যে স্ট্যাটস, গ্রাফিক্স, জিআর ডিভাইসেস, এই যে হাবিজাবি যা যা আছে, এরা সবাই হচ্ছে বেজ আর এর জিনিস। সো আমরা এখন ইউজ করবো হচ্ছে রিডার। এটা হচ্ছে আরেকটা ফাংশন, সরি প্যাকেজ। ওই রিডার প্যাকেজের মধ্যে সিএসভি রিড করার জন্য ফাংশন আছে। তো কথা হচ্ছে আমার যেহেতু অলরেডি একটা ফাংশন আছে রিড ডট সিএসভি, আমার কেন রিডারের ভেতরকার রিড ডট মানে রিড সিএসভি আরেকটা ফাংশন প্রয়োজন হবে? এটার কারণ হচ্ছে এটা একটু ফাস্টার, এবং এটা রিড করার পর যে ডাটাটা দিবে সে অ্যাকচুয়ালি ডাটা ফ্রেম না, সে হচ্ছে টেবল। তো টেবল হচ্ছে টাইডিভার্সে কাজ করার জন্য বেটার, মানে আরো ভালোভাবে কাজ করে সেখানে। তো দুইটা প্রায় সিমিলার, বাট স্টোরেজে কিভাবে সেভ হচ্ছে, আন্ডারলাইং এ কি হচ্ছে, সেই জায়গাটা একটু ডিফারেন্ট থাকে। বাট টিবলকে আসলে এক কথায় ডেটা ফ্রেমই বলা যায়। তো দুইটা প্রায় সেম, সুবিধাটা হচ্ছে এটা একটু ফাস্ট কাজ করে, এইটুকুই। এটা ছাড়া এই ডেটা ফ্রেম আর টিবল কিংবা রিড ডট সিএসভি আর রিড আন্ডারস্কোর সিএসভি এর মাঝে তেমন কোনো পার্থক্য নেই। এবং এটার ডকুমেন্টেশনটা যদি আপনারা চেক করেন, আচ্ছা আচ্ছা, এই ডকুমেন্টেশনটা আসে নাই কারণ হচ্ছে আমি লাইব্রেরিটা আগে লোড দেই নাই। সো লোড দেওয়ার পর যদি আমি রিড আন্ডারস্কোর সিএসভি তে গিয়ে F1 এ ক্লিক করতাম, তখন হচ্ছে আমাকে ডকুমেন্টেশন ঠিকঠাক দেখাইতো। So আমি প্রথমে এটা রান দিই, তারপরে এখানের F1 বাটনে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে এটার এটা দেখাবে, ডকুমেন্টেশনটা দেখাবে। So এখানে লেখা আছে যে রিড এলিমেন্টেড ফাইল ইনটু এ টেবল, এইটুকুই। সো এইটা যদি আমি এখন রান দিই, তাহলে রিড সিএসভি তে আমার এই ডেটা সেটটা রিড হয়ে যাবে। আচ্ছা, এত সময় তো লাগার কথা না। এখানে কয়টা জিরো আছে? 1 2 3 4 5 6, আর আগে কয়টা জিরো ছিল? 1 2 3 4 5 6। আচ্ছা, আমি ছোট ডেটা নিয়ে তো কাজ করতেছি। না, আমি বড় ডেটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, আগের বার আমি যখন রিড ডট সিএসভি দিয়ে ডেটা রিড করছিলাম, সেখানে আমি ছোট ডেটাটা নিয়ে কাজ করছিলাম। এখানে টোটাল 1 লাখ অবজারভেশন আছে, মানে 1 লাখ কাস্টমারের অবজারভেশন আছে। So এই মাত্র আমি যেটা রিড করলাম সেখানে 1 2 3 10 লাখ অবজারভেশন আছে। তো খেয়াল করে দেখবেন আমার ডেটাতে অ্যাকচুয়ালি দুইটা ফাইল ছিল। একটা তো হচ্ছে 1 লাখ মানুষের ইনফরমেশন, এটার সাইজ হচ্ছে 16 মেগাবাইট। আরেকটাতে হচ্ছে 10 লাখ মানুষের ইনফরমেশন, সেটার সাইজ হচ্ছে 166 মেগাবাইট। সো পারফরমেন্সটা এখন একটু এক নজর দেখে নেই। আমি যদি রিড ডট সিএসভি দিয়ে ওই 10 লাখ মানুষেরটা রিড করতাম, আমার কি পরিমাণ সময় লাগতো। আচ্ছা, সেটা যেহেতু দেখতে চাচ্ছি, আমি সিস্টেম
ডট টাইমের ইউজ করতে পারি, সেটার ভিতরে আমি এটাকে পাস করে দিচ্ছি। তো তাহলে হচ্ছে আমি দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কি পরিমাণ সময় লাগতেছে। সেটা রান দিলাম। So আমি ধারণা করতেছি মোটামুটি 10 সেকেন্ডের মতো সময় লাগা উচিত, কারণ এটার সাইজ আগেরটার তুলনায় 10 গুণ। সো এটা স্যার রান একটা হইতে কোশ্চেন আমার ছিল। 11 সেকেন্ড সময় লাগছে। আর আমি যদি রিড ডট সিএসবির বদলে রিড সিএসবি দিয়ে রান দিতাম, তাহলে আমার কি পরিমাণ সময় লাগতো। So এখন আমার লাগলো 4 সেকেন্ড, প্রায় হাফ টাইম লাগছে বলা যায়। তো তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে দুইটার মাঝে একটু স্লাইট ডিফারেন্স আছে, কি পরিমাণ সময় লাগতেছে কোডটা রান হইতে। এখন আমার যদি ধরেন 1 জিবি ফাইলের ডেটা থাকে একটা সিএসভি তে, এবং আমার সেটা যদি রিড ডট সিএসভি দিয়ে রিড করতেই সময় লাগে আধা ঘন্টা, তো তা তো আসলে আমার কাজের কাজ কিছু হইলো না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এফিশিয়েন্ট কোনো একটা ফাংশন ইউজ করতে হবে যেটা এই কাজটা ইজি করবে, ফাস্টার করবে। সো এই কোডটা আমি রেখে দিলাম এখানে, উপরেরটাও এখানে রেখে দিলাম। উপরেরটা এখানে থাক। তো দুইটাই থাকলো, আপনারা হচ্ছে প্র্যাকটিস করার সময় ইউজ করতে পারবেন। 1 2 3 4 5 6, ঠিক আছে। ওকে। সো সিমিলারলি আমি যদি সিএসবি হচ্ছে রিডারের একটা ফাংশন, রিডারের রাইট করার জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে রিড আন্ডারস্কোর সিএসবি, সরি, রাইট আন্ডারস্কোর সিএসবি। এবং সেটার হেল্প বা ইয়াতে ডকুমেন্টেশনে গেলে হচ্ছে আপনারা এক্সট্রা বিষয়গুলো পাবেন, যে কি কি কাস্টমাইজেশন আপনারা করতে পারেন, কি কি আর্গুমেন্ট এখানে আছে, সেগুলো হচ্ছে ওখান থেকে আপনারা ইউজ করতে পারেন। সো এটা রান দিলেও খুব ফাস্ট রাইট হয়ে যাবে, কারণ এখানে ফাইলটার সাইজ অনেক বড়। তো সেটা রাইট হয়ে গেছে কিন্তু খুব অল্প সময়ে। সো রাইট হইলো কোথায়? আউটপুটে। আমি যদি আউটপুটে যাই, সেখানে গেলে আমরা হচ্ছে সেই ফাইলটা পাবো। সো এখন হচ্ছে 10টা 7 বাজে। হ্যাঁ, এটাই সেই ফাইলটা। সো এটার সাইজ হচ্ছে প্রায় 165 মেগাবাইট। সো আমরা তো দুইটা জিনিস দেখলাম। সো এখন পর্যন্ত আমরা কি বুঝলাম, কোনটা বেশি ফাস্টার? কেউ একজন বলেন তো। রিড রিড করাটা বেশি ভালো মনে হয়। তো রিডারের যে মানে রিডার প্যাকেজের যেটা, সেটা হচ্ছে একটু ফাস্টার। আমাদের কাছে আরো ফাস্টার জিনিস আছে, সেটা হচ্ছে ডেটা ডট টেবিলের আরেকটা প্যাকেজ আছে, যেটার নাম হচ্ছে ডেটা ডট টেবিল। ওই প্যাকেজের ভেতরে একটা ফাংশন আছে এফ রিড। এফ রিড মানে হচ্ছে ফাস্ট রিড, এবং ওইটার রাইট করার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এফ রাইট বা ফাস্ট রাইট। এখন কি পরিমাণ ফাস্ট এটা সেটা যদি দেখাই, প্রথমে আমি প্যাকেজটা রাইট থেকে লোড দিয়ে নিলাম। ওকে, প্যাকেজটা আমাদের কাছে লোডেড। এবার এফ রিড ফাংশনের ভিতরে আমার ফাইলের লোকেশনটা দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে বড় ফাইলটা। সো এটা রান দিলাম। রান দেওয়া শেষ। সো কি পরিমাণ সময় লাগলো সেটা তো দেখা হইলো না। সিস্টেম ডট টাইম, সরি, ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট, ওখানেও থাকলো, নিচেও থাকলো। সো এটা যদি এখন রান দেই, এটা হচ্ছে 3.25 সেকেন্ডের মধ্যে রিড করতে পারছে। বাট রিড সিএসবি যেটা ছিল রিডারের, তার কতক্ষণ লাগছিল? খুব সম্ভবত 4 পয়েন্ট সামথিং। হ্যাঁ, 4.03। তার মানে এটা অ্যাকচুয়ালি ওইটার চেয়ে 1 সেকেন্ড ফাস্টার। কথা হচ্ছে আমাদের যখন আরো বড় সাইজের ডেটা থাকে, তখন এই পার্থক্যটা বোঝা যায় যে আসলে কোনটা কতটুকু ফাস্ট। আমার কাছে সম্ভবত একটা স্ক্রিনশট আছে। হ্যাঁ, এটা হচ্ছে সেই স্ক্রিনশটটা, যেখানে দেখা যাচ্ছে যে কোনটা কতটুকু ফাস্টার। বেস আর একটা 14,808 সেকেন্ড লাগছে, টাইডিভার্সেরটা 1,116 64 সেকেন্ড লাগছে। আর এফ রাইটের ফাংশনটা আমার ফাইল রাইট করতে 324 সেকেন্ড সময় নিছে। সো
পার্থক্যটা এখান থেকে বোঝা যায় যখন আমাদের সাইজ অনেক বড় হয় বা অনেকবার রাইট করা লাগে, তখন এই এই জিনিসটা তখন কাজে দেয়। সো এটা মাথায় রাখবেন যে সিএসভি ফাইলের সাইজ বড় হলে কোনটা ইউজ করবেন। আর আর এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ইউটিলিটি টুল বলা যায়। যে মাইক্রো বেঞ্চ মার্ক একটা প্যাকেজ আছে, সেটার ভেতরে আমরা হচ্ছে একই কাজ করে মাল্টিপল ফাংশন, কোনটা ফাস্ট কোনটা স্লো, কিভাবে এই জিনিসটা বোঝা যায় সেটার একটা ওয়ে এখান থেকে জানা যেতে পারে। যেমন আমি প্রথম হচ্ছে মাইক্রো বেঞ্চমার্ক প্যাকেজটা রান দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে এটা আমার কাছে লোড হয়ে যাবে। সো প্যাকেজ কিভাবে ইনস্টল করতে হয় সেটা নিয়ে আজকে আমি আর কোনো কথাই বলতেছি না, কারণ গত ক্লাসে এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে, তার আগের ক্লাসে এটা নিয়ে কথা বলা হয়েছে। সো কথাগুলো রিপিটেড হয়ে যাবে, সেজন্য হচ্ছে ওইটা নিয়ে আর কথা বলতেছি না। আমি সরাসরি এটা রান করে ফেললাম। এখন মাইক্রো বেঞ্চমার্ক প্যাকেজের ভেতরে একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে মাইক্রো বেঞ্চমার্ক। সেম নাম, সেম নামের প্যাকেজ, সেম নামের ফাংশন। তো এটার ভিতরে আমার কিছু জিনিস দেওয়ার অপশন আছে। প্রথমে আমি একটা নাম দিলাম, এটা জাস্ট একটা নাম, যে আমার আউটপুটে অ্যাকচুয়ালি কি থাকবে। যেমন এখানে আউটপুটে বেস আর লেখাটা আসছে, তো আমি চাচ্ছি যে বেস আর লেখাটা থাকুক, যাতে আমি বুঝতে পারি যে এটা আসলে কিসের আউটপুট আমাকে দেখাবে। যেমন এখানে আমি বেস আর আউটপুট যে এইটা সেটা বুঝতে পারতেছি। তারপর সিমিলারলি টাইডিভার্স, দেন হচ্ছে আমার ফাংশনটা কি রান হবে সেটা, এবং এফ রাইট, এবং এফ রাইট এর অ্যাসোসিয়েটেড ফাংশন কোনটা সেটা। এবং তারপর হচ্ছে টাইমস ইকুয়াল টু কিছু একটা। সো টাইমস ফাংশনটার কাজ কি, কাজটা হচ্ছে এই পুরো রানগুলো মাল্টিপল টাইমস দিবে। যে হইতে পারে যে একবার রান দিলে হয়তো এইটা অনেক ফাস্ট কাজ করছে, এইটা স্লো কাজ করছে, আবার রান দিলে দেখা গেল যে এটা স্লো এটা ফাস্ট। সো ওই রকম ভেরিয়েশন গুলো যাতে বোঝা যায় ভালো মতো, যে কনসিস্টেন্ট কিনা, সবসময় সেম ভাবে রান হচ্ছে কিনা, ফাস্ট কিনা, সেই জন্য হচ্ছে কতবার রান হবে সেটা এখানে স্পেসিফিক করে দেওয়া যায়। সো আমি এখানে 5 দিলাম, কারণ প্রায় ভালো একটা সময় লাগার কথা। সো আমি যদি এখন এটা রান দিই, তখন এই প্রত্যেকটা লাইন 5 বার করে রান হবে, এবং প্রত্যেকটা রান হওয়ার পরে সেই ইনফরমেশনটা স্টোর রাখবে। পরবর্তীতে আমি যাতে দেখতে পারি যে আসলে কি পরিমাণ সময় লাগতেছে। সো এই আউটপুটটাকে আমি কোথাও সেভ রাখি ফার্স্টে। আমি সেভ রাখবো হচ্ছে স্পিড, এসপিডি, এরকম একটা নাম দিলাম, এটার মধ্যে আমি সেভ রাখবো। তো এটা আমি রান দিলাম। রান দিলে হবে কি, এই প্রত্যেকটা কোড যেটা বললাম 5 বার করে রান হবে, যাতে আমি বুঝতে পারি যে কি পরিমাণ ফাস্ট কাজ করতেছে। সো আমি মাইক্রো বেঞ্চমার্ক ফাংশনটা এখানে ইউজ করে দেখাচ্ছি, আপনাদের হয়তো পরবর্তীতে অন্য কোনো জায়গায় লাগতে পারে। তো সেটা হচ্ছে আপনারা সেইভাবে চিন্তা করে নেবেন কাজ করার সময়, যে আমি আসলে এই কোথাও ইউজ করবো কি না আদৌ। ওগুলো কি ভাই লাগে, মানে যে কোনো একটা মেথড শিখলে তো আমার মনে হয় যে খাবার হবে না? আপনার কাছে যদি ওয়ে থাকে কয়েকটা মেথড শেখার, আপনি কেন একটা নিয়ে বসে থাকবেন? এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, এক একটা ফাংশনের আর্গুমেন্ট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে। যে রাইট ডট সিএসভি তে যে আর্গুমেন্ট গুলো আছে, আমার কাস্টমাইজেশনের যে সুযোগ সুবিধাগুলো আছে, সেটা হয়তো এখানে নাই। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অন্য ফাংশনে শিফট হইতে হবে। এই জিনিসটা সবচেয়ে বেশি বোঝা যায় হচ্ছে যখন এক্সেল ফাইল রিড করব। কারণ এক্সেল ফাইল রিড করা এবং রাইট করার যে ফাংশন গুলো আছে বা যে প্যাকেজ গুলো আছে, সেগুলো দেখা যায় যে এক একটা এক এক রকম সুবিধা দেয়। কোনো প্যাকেজ আছে যে আমাকে একটা শিটের স্পেসিফিক কোনো সেলে কোনো কিছু রাইট করতে হেল্প করে, কিন্তু অন্য একটা প্যাকেজ দেখা যায় যে আমি আমি চাইলেই কোনো একটা শিটের স্পেসিফিক সেলে কোনো কিছু রাইট করতে পারবো না। সে আমাকে বলবে যে না, এটা পসিবল না, এটা ওভাররাইট হয়ে যাবে, পুরো শিটটা ওভাররাইট হয়ে যাবে। তো ওই জন্য হচ্ছে আমি যতগুলো অল্টারনেটিভ পসিবল প্রত্যেকটা দেখাচ্ছি। আপনারা হচ্ছে অলরেডি জানেন কিভাবে এটা ডকুমেন্টেশন পড়তে হয়, এই পর্যন্ত এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো ডকুমেন্টেশন যখন বুঝতে পারবেন যে আমার এটা দিয়ে আসলে কাজটা হচ্ছে না, আমার এখানে যেতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমি অ্যাপ্রাইট ইউজ করবো। আচ্ছা, এটা রান হয়ে গেছে। তো আমি যদি আউটপুটটা দেখতে চাই, আমি জাস্ট এসপিডিটা রান দিব। সো সে আমাকে হচ্ছে দেখাইলো এক্সপ্রেশন, এক্সপ্রেশন বেস আর এই যে এটা, এটার অ্যাসোসিয়েটেড করছিল এটা। সো এই কোড রান দেওয়ার কারণে আমার 5 বারে টোটাল সময় লাগছে হচ্ছে 16,413 সেকেন্ড। তারপরে হচ্ছে টাইডিভার্সটা, টাইডিভার্স বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে এইটা, রাইট আন্ডারস্কোর সিএসভি। তো কেন আমি এটাকে টাইডিভার্স নাম দিলাম, কারণ হচ্ছে এই যে রিডার প্যাকেজটা,
টাইডিভার্স হচ্ছে একটা ইউনিভার্স, এভাবে চিন্তা করতে পারেন, এটা একটা ডিফারেন্ট ইউনিভার্স। এই টাইডিভার্সের ভেতরে অনেকগুলা প্যাকেজ থাকে, সেই প্যাকেজগুলোর একটা হচ্ছে রিডার, আরেকটা হচ্ছে ডি প্লেয়ার যেটা অলরেডি আমরা জানি, তারপর ভিজুয়ালাইজেশনের জন্য হচ্ছে ggplot2। সো এই ইউনিভার্সের বেশ কয়েকটা প্যাকেজ আছে, তার মধ্যে একটা হচ্ছে এই রিডারটা। সো ওই জন্য হচ্ছে আমি এখানে টাইডিভার্স কথাটা লিখছিলাম, এবং এটা রান দেওয়ার পর দেখা গেল যে কোনটা স্পিড বেশি। সো এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা কিছু কোয়েশ্চেন নেই। সো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এখন কয়েকটা কোয়েশ্চেন করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে আমরা তো হচ্ছে আচ্ছা, এইমাত্র একটা কোয়েশ্চেন আসছে যে ডিলিমিটারটার কাজ তাহলে কি, যে সিএসভি যদি আমরা করতে পারি, এক্সেল কেন পারবো না? তো ধরেন এই যে রাইট সিএসভি, সরি, আচ্ছা আমি দেখাইতে চাচ্ছি এইটা রিডারের ডেলিম। আচ্ছা এখানে আসছি, এটা সিমিলারলি এই বেজারও আছে। So আমি যদি ওইখানে যাই, ওখানেও সেম জিনিসটা পাবো, রাইট ডট টেবিল, ওখানেও হচ্ছে এরকম সেপারেটর থাকবে। সো আমি ওইটাই দেখাই। সো আমি রাইট ডট সিএসভি ইউজ না করে রাইট ডট টেবিল ইউজ করতেছি, এবং আমি সেভ করব কাকে, ডেটা সিএসভি কে। এখন আমি কোথায় সেভ করব? আউটপুটে। এটার নাম দিচ্ছি রাফ ডট সিএসভি। এখন আমি যদি ডেলিমিটারটা স্পেসিফাই করে দিই, ডেলিমিটারটা এখানে হচ্ছে সেপারেটর বলা হয়, ঠিক আছে? সো এক একটা ফাংশনে এক এক নাম থাকতে পারে, যেমন এখানে ডেলিমিটারটার নাম হচ্ছে সেপারেটর, বাট এটা কিসের, এটা হচ্ছে ইউটিলস মানে বেইজারের। বাট রিডারের যেটা ছিল, রিডারেরটা যদি চেক করি, এটা হচ্ছে রিডারের রাইট ডেলিম, ওখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটার নাম হচ্ছে ডেলিমিটার। সো এটা এক এক জায়গায় এক এক রকম নাম হইতে পারে, বাট সেম কাজ করে। So আমি এখানেই থাকি, সেপারেটর, সেপারেটর আর ডেলিমিটার সেম। সো এখানে যদি আমি সেপারেটর ইকুয়াল টু সেমিকোলন দেই, এবং এটা এখন, আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে একটু বড় ফাইল, ঠিক আছে? So আমি চাচ্ছি সবগুলো যেন সেভ না হয়, সেই জন্য আমি ডেটা সিএসভি থেকে প্রথম 10টা সিলেক্ট করে দিচ্ছি, যেন প্রথম 10টা রো এখানে সেভ হয়, ঠিক আছে? তো আমি এটা রান দিলাম, এক মুহূর্তের মধ্যে এটা রান হয়ে গেছে। এখন আমি যদি ওই জায়গাটায় যাই আউটপুটে, এবং রাফ ডট সিএসভি যেটা আছে সেটাকে যদি টেক্সট ফাইল হিসেবে ওপেন করি, আচ্ছা ওপেন করতে হবে না, আমার পাশে এটা প্রিভিউ হয়। সো প্রিভিউতে দেখা যাচ্ছে যে ইন্ডেক্স, এটা ছিল আমাদের প্রথম কলামটার নাম, তারপর কাস্টমার আইডি, দেন ফার্স্ট নেম, এবং প্রত্যেকটা কলামের মাঝখানের সেপারেটরটা হচ্ছে একটা সেমিকোলন, ঠিক আছে? তো এখন যদি আমি এখানে সেপারেটরটা সেমিকোলন না দিয়ে কমা দেই এবং এটা রান দিই, তাহলে এখন খেয়াল করেন সেপারেটরটা কমা হয়ে গেছে। তো যেহেতু এটা কমা হয়ে গেছে, আমি এখন চাইলে এখানে এটা রিড ডট সিএসভি দিয়ে এটা সেভ রিড করতে পারবো। তো তার মানে আমি যদি এখন ট্যাব ডিলিমিটেড চাই, সেক্ষেত্রে আমাকে এরকম একটা ব্যাকস্ল্যাশ দিয়ে টি লিখতে হবে। এটা যদি এখন রান দেই, এবং এখানে যদি খেয়াল করেন আউটপুটে কি আছে, আউটপুটে এটা হচ্ছে একটা ট্যাব ডিলিমিটেড ফাইল। সো প্রত্যেকটার মাঝখানে একটা ট্যাব পরিমাণ ডিফারেন্স আছে। ক্লিয়ার ব্যাপারটা? এখন মানে এক্সেল ফাইল কিন্তু এরকম না, এক্সেল ফাইলের স্ট্রাকচার ডিফারেন্ট। সো ওই জন্য হচ্ছে আমি চাইলে এখানে রিড ডিলিমিটার বা আইটি লিমিটার ইউজ করতে পারি না। ভাই ভালো আছেন? হ্যালো। আচ্ছা, আচ্ছা একজন প্রশ্ন করছে যে টেবল আর ডেটা ফ্রেমের মাঝে আসলে পার্থক্যটা কোন জায়গায়। তো আমি তাহলে পার্থক্যটা দেখাই দিই, তাতে কাজের সুবিধা হবে। আমি একটু উপরে যাই, উপরে গিয়ে এই রিড ডট সিএসভি দিয়ে ডেটা ফ্রেম হিসেবে একটা ডেটা রিড করি। তো এটা এখন রিড হবে, 10 সেকেন্ড টাইম নিবে। রিড হওয়ার পর আমি যদি এখন ধরেন রিড হইলো, তারপর হচ্ছে ডেটা সিএসভিটা প্রিন্ট করবো। তো ডেটা সিএসভিটা প্রিন্ট করলাম, দেখেন এটা স্ট্রাকচারটা কেমন, ওয়েবসাইট, তারপর হচ্ছে এগুলোর নাম দেখাচ্ছে, তারপর এরকম,
মানে সবকিছু হচ্ছে আমাকে A to Z সবকিছু শো করে দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে টিবল হিসেবে রিড করি, টিবল হিসেবে রিড করি বলতে বোঝাচ্ছি যে রিডার প্যাকেজটার রিড সিএসভি ফাংশন দিয়ে যদি রিড করি, তারপর যদি এটা কনসোলে রান দিয়ে দেখাই, দেখেন এটার আউটপুটটা কিন্তু ডিফারেন্ট। এবং এখানে লেখা আছে যে অ্যাড টিবল এত বাই এত, মানে হচ্ছে এতগুলো রো এতগুলো কলাম। প্রথম কয়েকটা কলামের নাম আমি দেখতেছি, বাকিগুলো এখানে আর শো হচ্ছে না, এবং সবকিছু আমাকে আউটপুটে দেখাচ্ছেও না, ঠিক আছে। তো টিপলটা হচ্ছে ডেটা ফ্রেমের চেয়ে মোর মেমোরি এফিশিয়েন্ট। এটা র্যামেও কম জায়গা নেয়, কিভাবে নেয় জানি না, সামহাও নেয়। যারা এটা নিয়ে কাজ করছে তারা এটা খুব ভালো বলতে পারবে। আর যেহেতু র্যামের কথা আসছে, আপনারা এই যে এখানে উপরে ডান দিকে দেখবেন যে কারেন্টলি আমার আর 1.27 গিগাবাইট মানে জায়গা নিছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি ফ্রি আনইউজড আর মেমোরিতে ক্লিক করলে কিছু জায়গা হচ্ছে ফাঁকা হবে। আমি এখানে এখন 864 মেগাবাইট দেখাচ্ছে। তো টিবলের জায়গায় ছিলাম। টিবলটা হচ্ছে মেইনলি টাইডিভার্সের নিজস্ব ডেটা ফরম্যাট। এটা অ্যাকচুয়ালি একটা ডেটা ফ্রেমই, বাট এটাকে স্পেসিফিক্যালি টিবল বলা হয়। যেমন আমি যদি এখন চেক করি ইজ ডট ডেটা ডট ফ্রেম, দেন এটার নাম কি, ডেটা সিএসভি, সে কিন্তু আমাকে বলবে যে এটা ট্রু, ঠিক আছে। তো তার মানে এটা অ্যাকচুয়ালি ডেটা ফ্রেমই, বাট স্পেসিফিক্যালি ডিজাইনড ফর টাইডিভার্স। আচ্ছা, সো আমি নেক্সট প্রশ্নগুলো পরে নিব, আমি এখন এক্সেল এর পার্টটায় চলে যাই। সো এক্সেল এর জন্য আমাদের বেশ কয়েকটা প্যাকেজ আছে। পপুলার হচ্ছে রিড এক্সেল, আর এর মধ্যে একটা হচ্ছে যেটা ঝামেলা হইতে পারে আপনাদের, সেটা হচ্ছে এক্সেল এস এক্স প্যাকেজ। তো এই প্যাকেজটা জাভার উপরে ডিপেন্ড করে। তো আপনাদের যাদের কম্পিউটারে জাভা ইনস্টল নাই, তাদের ক্ষেত্রে এইটা রান দিলে একটা এরর দিবে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অবশ্যই কম্পিউটার আলাদা করে, আমি জাভার লিঙ্ক দিয়ে দিব, সেটা হচ্ছে ইনস্টল করে নিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। কথা হচ্ছে এটা খুব রেয়ার যে এখানকার কোন ফিচার আমার প্রয়োজন হবে, সো এটা নিয়ে খুব একটা বেশি চিন্তাও করতে হবে না। বাট ম্যাক্সিমাম কাজ হচ্ছে এই রিড এক্সেল এবং রাইট এক্সেল এই দুটো দিয়ে হয়ে যায়। সো রিড এক্সেল তো আমি ফার্স্টে রান দিই, তারপর হচ্ছে এটা রান দিচ্ছি। সো খেয়াল করেন, এখানে হচ্ছে আমি শীটের নামটা স্পেসিফাই করে দিতে পারি, এবং আমি যেহেতু ওয়ান দিছি তার মধ্যে প্রথম শীটটা সেটা ট্রিট করবে। তো আমি যদি এখানে কিছু না দিতাম তাও কোনো সমস্যা নাই, বাই ডিফল্ট সে সবসময় প্রথম শীট থেকেই ইনফরমেশন নিবে। সো আমি যদি এটা একটু ওপেন করি আমার ডেটা থেকে, সিজিপিএ, সরি কোনটা ওপেন করছি মাত্র, সার্ভে, আচ্ছা সার্ভে, ওকে। সো এটা হচ্ছে সার্ভে, স্টুডেন্ট সার্ভে ডেটা। সো এটা হচ্ছে আমাদের এক্সেল ফাইলটা ছিল এরকম। তো এখানে অনেক কিছু আছে, অনেকগুলো কলাম আছে দেখা যাচ্ছে এ থেকে ও পর্যন্ত, এবং টোটাল 111টা অবজারভেশন আছে। তো প্রথম রোটা হচ্ছে জাস্ট কলাম নেম। তো এইভাবে হচ্ছে আমাদের ডেটাটা স্টোর করা ছিল। এটাকে আমি লোড দিলাম আরে। তো এখানে শিট ওয়ান দেওয়ার কারণে একটা শিট ছিল, সেই প্রথম শিট ছিল, সেই প্রথম শিটটা থেকে এই ডেটা নিছে। তো আমি যদি চাই এই শিটের নামটা স্পেসিফাই করে দিতে পারি, জাস্ট শিটটার নাম ছিল ডেটা। সো আমি এখানে ডেটা লিখলাম, দেন এটা রান দিচ্ছি। আচ্ছা ডেটার নাম ছিল না, নাকি স্মল ডি ছিল? আচ্ছা শিটের নামটা আরেকবার দেখে আসি। ও, সবগুলা ক্যাপিটাল ছিল। সো ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল টি, ক্যাপিটাল এ। তো যেহেতু কেস সেন্সিটিভ, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এটা রান দিলাম, একদম মুহূর্তের মধ্যে আমার ডেটা এক্সেল নামের একটা ভেরিয়েবলে সব ডেটা স্টোর হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে 111টা অবজারভেশন অ্যান্ড 15 ভেরিয়েবলস। এখন এগুলো হচ্ছে আমাদের সেই ভেরিয়েবল গুলো, আর এদের কোনটার ডেটা টাইপ কি সেটা এখানে দেখা যাচ্ছে। যে প্রথমটা হচ্ছে নিউমেরিক, তারপর একটা ক্যারেক্টার, এভাবে হচ্ছে অন্যগুলোর ডেটা টাইপ এখান থেকে দেখা যাচ্ছে। সিমিলারলি আমি চাইলে রাইট এক্সেল দিয়ে এই সেম ডাটাটাকে অন্য জায়গায় সেভ করতে পারি। যেমন আমাদের আউটপুটে কিন্তু এটা নাই,
তো ধরেন আমি এখানে কিছু অ্যানালাইসিস করলাম বা কিছু মডিফিকেশন করলাম, কি মডিফিকেশন হতে পারে? কিছুক্ষণ আগে যেমন একজন বলতেছিল যে ধরি জিপিএ, এই জিপিএটাকে আমি, না অন্য কোনো কিছু মডিফাই করা যেতে পারে। যেমন স্পেন্ডিং, স্পেন্ডিং অ্যামাউন্টটা ধরেন এখানে ডলারে আছে, আমি এটাকে টাকায় নিয়ে যাব। সো স্পেন্ডিং ইন টাকা, রাইট? সো ডেটা এক্সেলে আমি কিছু একটা মডিফাই করব, মিউটেট। কি করতে চাচ্ছি? আমি একটা নতুন কলাম ক্রিয়েট করতে চাচ্ছি, যে স্পেন্ডিং টাকা ইকুয়ালস হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েবলটার সাথে, আচ্ছা আমি হচ্ছে অনেক সময় খেয়াল করবেন আমি এটাকে ভেরিয়েবল বলতেছি এগুলোকে, কারণ স্ট্যাটিস্টিক্সে আমি যখন একটা ডেটা ফ্রেম নিয়ে কাজ করি দেখা যায় যে প্রত্যেকটা আমার ভেরিয়েবল হিসেবে হয়ে যায়। কলাম এই জন্য হচ্ছে খুব কম সময় আমি ইউজ করব, দেখা যাচ্ছে আমি ভেরিয়েবল বলে বলতেছি। ভেরিয়েবল মানে হচ্ছে কোনো একটা জিনিস যেটার ভ্যালু হচ্ছে ভ্যারি করবে। তো এখানে হচ্ছে যে আইডি গুলো আছে তাদের স্পেন্ডিং, তারপর কম্পিউটার, এগুলো ভ্যারি করতে পারে আইডি অনুযায়ী। তো সেই জন্য হচ্ছে আমি এদেরকে ভেরিয়েবলও বলতেছি। তো স্পেন্ডিং এর জায়গায় আমি 123 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, ধরলাম $1 সমান 123 টাকা। তো এটা এটা যদি এখন রান দিই, আচ্ছা একটা এরর আসছে। এররটা আসার কারণ হচ্ছে আমি খুব সম্ভবত ডিপ্লয়টা রান দেই নাই, ডিপ্লয়টা লোড দেই নাই। সো ডিপ্লয়টা লোড দিতে হবে আগে। এখন আমি আবার নিচে যাই। সো এখন যদি এটা রান দিই, আমি দেখবো যে সব ঠিকঠাক রান হয়েছে, কোনো এরর দেয় নাই, এবং এখন হচ্ছে 16টা ভেরিয়েবল আছে। সো এক্সট্রা যেটা সেটা হচ্ছে স্পেন্ডিং টাকা। So আমি যেহেতু দেখতে পারতেছি না এখানে আসলে কি হয়েছে, আমি চাইলে এই যে এটা সিলেক্ট করে, গতকালকে দেখাইছিলাম একটা অ্যাডিংস ছিল আমার কাছে, সেটা হচ্ছে প্রিন্ট পাইপ চেইন স্টেপস। আমি যদি এখানে ক্লিক করি আমি স্টেপ গুলো দেখতে পারবো। তো প্রথম স্টেপে কি ছিল? প্রথম স্টেপে এরকম ছিল, সেখানে 15 ভেরিয়েবলস ছিল। সেকেন্ড স্টেপে আমি মিউটেট করছি, মিউটেট করার কারণে আমার একটা ভেরিয়েবল এক্সট্রা হয়ে গেছে, 16টা হয়ে গেছে, আগে ছিল 15টা। তো খেয়াল করছেন কিনা অনেকে, এখানে আরেকটা অপশন ছিল এডিনসে, ভিউ পেইন পাইপ চেইন স্টেপস। সো প্রিন্ট করলে আমাদের স্টেপ গুলো এখানে দেখা যায়, আর ভিউ করলে আমাদের স্টেপ গুলো উপরের ট্যাবে চলে যাবে। So আমি ভিউতে ক্লিক করি, তো এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। প্রথম স্টেপে হচ্ছে আমি ডাটাটা সিলেক্ট করছিলাম, সেকেন্ড স্টেপে মিউটেডটা হয়েছে। সো সেকেন্ড স্টেপে যদি সবার লাস্টে যাই, ওই নতুন কলামটা এখানে অ্যাড হওয়ার কথা। সো এটা হচ্ছে সেই স্পেন্ডিং টাকা। তো এটা কিভাবে আসছে? এই 850 হিসেবে 130 মাল্টিপ্লাই হয়ে এই ভ্যালুটা আসছে। তো এখন পর্যন্ত কিন্তু আমি আমার এই ডাটাটা কোথাও সেভ করি নাই, এবং আমি সেভ করবো না। কারণ ওই যে ভাই যেটা বলতেছিল যে আমি ধরলাম সেভ করব না, কিন্তু কোথাও রাইট করার সময় আমি একটা নতুন এক্সট্রা কলাম অ্যাড করে দেবো। তো এখন আমি সেই কাজটাই করব। আমি এখন সরাসরি এই পুরো জিনিসটাকে, এখন পর্যন্ত যা যা হয়েছে ডেটা ফ্রেমে সবকিছুকে রাইট এক্সেল করে দিব, সরি রাইট এক্সেল এসএক্স করে দিব। এটা হচ্ছে সেই ফাংশনটা। সো এখন যেহেতু আমি পাইপ অপারেটর ইউজ করছি, প্রথমে আমার কোনো কিছু লেখা প্রয়োজন নাই। মানে ইউজুয়ালি আমরা হচ্ছে যাকে সেভ করতে চাচ্ছি সেই নামটা লিখে দিই। আর যেহেতু পাইপ অপারেটর ইউজ করছি, এখানে আমার প্রথমে সেই রকম কোনো কিছু লেখার প্রয়োজন নাই, কারণ পাইপ দিয়ে আমরা অ্যাকচুয়ালি সেই প্রথম পজিশনটাকেই সবকিছু দিয়ে দিই। সো আমাকে দিয়ে দিতে হবে সেটা হচ্ছে লোকেশনটা কোথায়, যেখানে আমি এটাকে স্টোর করতে চাচ্ছি। So আমি স্টোর করতে চাচ্ছি আউটপুটে। আউটপুটে এই নামে একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি আমি। So এখন এটা রান দিলে রাইট এক্সেল আছে, আচ্ছা এটা আসে নাই, কারণ হচ্ছে আমি এইটা লোড দেই নাই। সো যেহেতু এটা লোড দেয় নাই, সেজন্য আমি এটা যখন রান দিছে একটা এরর দিছে। সো আমি লোড না দিয়ে কিভাবে প্যাকেজ থেকে ফাংশন ইউজ করতে পারি, কেউ একজন বলেন তো? ধরেন আমি এই প্যাকেজটা লোড দিতে চাচ্ছি না, কিন্তু আমি এই প্যাকেজের কোনো একটা ফাংশনকে ইউজ করতে চাচ্ছি, যেমন এইটা, এই এটা আপনি ফাংশনটা। রাইট রাইট কোলন কোলন দেন হ্যাঁ রাইট, রাইট রাইট এক্সেল কোলন কোলন আর কি। রাইট এক্সেল ডাবল কোলন। সো এটা করলে আমি এই প্যাকেজের এই ফাংশনটা ইউজ করতে পারবো। সো এখন এটা রান দিচ্ছি, ওইটা এখন সেভ হয়ে গেছে ওই জায়গায়।
সো এখন যদি আমি আউটপুটে যাই, সেখানে দেখবো যে স্টুডেন্ট সার্ভে ডেটা নামে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এবং এটার প্রিভিউতে দেখতে পাচ্ছি যে এই যে সেই কলামটা। সো এটা হচ্ছে স্পেন্ডিং ডেটা, যেটা হচ্ছে আমি অন দ্য গো এখানে ক্রিয়েট করে নিছি, আমি এটাকে কোথাও সেভ করি নাই। সো যে কোশ্চেনটা করছিলেন সে ক্লিয়ার যে আমি কিভাবে একটু টেকনিক্যালি অন্যভাবে এই কাজটা করতে পারি? জি, ক্লিয়ার। ওকে, সো এইটাকে আমি নিচের দিকে রাখি, কারণ এটা অ্যাকচুয়ালি এই এই প্যাকেজের পার্ট। আচ্ছা, সো ইউজুয়ালি আমরা এইভাবে সেভ করতে পারি, সো এটা দেখানোর কিছু নাই, কারণ এর চেয়ে অ্যাডভান্সড কাজ আমরা করে ফেলছি এই জায়গায়। আচ্ছা, তো সিমিলারলি এই রাইট করার আরো কয়েকটা ফাংশন আছে। এখন কথা হচ্ছে যে ভাই রিড। এখানে কনসেপ্টটা ছিল যে মানে ইন প্লেস আপডেট না করে ডিফারেন্ট একটা এক্সটার্নাল ফাইলে আপডেটটা স্টোর করা, রাইট? হ্যাঁ, ওইটাই আমি অ্যাকচুয়ালি ওইটাই করলাম, কারণ আমি যদি ওই এই ফোল্ডারটাই আপডেট করে ফেলি, পরে আবার আমার অরিজিনাল ফাইলটা থাকবে না। সেই জন্য আমি যা করতেছি সব অন্য জায়গায় সেভ করতেছি। আচ্ছা, সো আমি যে জায়গাটায় ছিলাম, এখানে দেখেন আমি রিডের জন্য একটা প্যাকেজ ইউজ করতেছি, রিড এক্সেল, সেটা দিয়েই আমার রিড এক্সেল এর সব কাজ হয়ে যাচ্ছে। তো রাইট করার জন্য আমার এতগুলা কেন? রাইট এক্সেল একটা, ওপেন এক্সেল এস এক্স একটা, এক্সেল এস এক্স একটা, কেন, কি প্রয়োজন? কারণ হচ্ছে এক একটা প্যাকেজ আমাকে এক এক ধরনের ফাংশনালিটি দেয়। যেমন আমি এটা, আচ্ছা আমি এখন আর কোনোটা রাইট করব না, কারণ অলরেডি একটা রাইট করছি, বাট কোডটা এখানে থাকলো আপনাদের জন্য। আমি একটু এইটা লোড দেই, এইটা লোড দিই, খেয়াল করেন ওপেন এক্সেল এক্স এক্স এর রাইট করার জন্য যে ফাংশনটা ইউজ করা হয়, এক্সেল এস এক্সেল এস এক্স এই প্যাকেজটাতেও রাইট করার জন্য সেম ফাংশন ইউজ করা হয়। মানে দুইটা প্যাকেজের ফাংশনের নাম সেম। তো এগুলো হচ্ছে যেহেতু কনফ্লিক্ট, সেই জন্য এইরকম কেসে প্রথমে ওই প্যাকেজের নামটা লিখে নেওয়া বেটার, তাতে করে এই ধরনের কনফিউশন অ্যারাইজ হবে না। যেমন এখানে যেটা হইলো, আমি প্রথমে এইটা রান দিলাম, দেওয়ার পরে আমার কাছে এখন যে ফাংশনটা থাকবে সেটা কিন্তু এখান থেকেই আসবে। কিন্তু যখনই আমি এই প্যাকেজ লোড দিয়ে দিলাম, তখন কিন্তু আমার এই ফাংশনটা এইটা দ্বারা রিপ্লেস হয়ে গেছে। এখন কিন্তু আমার কাছে এক্সএলএসএক্স এর ফাংশন আছে, নট ওপেন এক্সএলএসএক্স এর। সো ওই জন্য যখনই এরকম কোনো কেস হবে যে দুইটা ফাংশন সেম, তখন কষ্ট করে প্যাকেজের নামটা শুরুতে লিখে রাখা বেটার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের মাল্টিপল ফাংশন কেন প্রয়োজন, তো খেয়াল করেন ডকুমেন্টেশনে যাই, ওপেন এক্সএলএস এর এখানে গেলে আমরা কিছু জিনিস পাবো, যে এখানে আহ, কাকে সেভ করতে চাচ্ছি, কোথায় সেভ করতে চাচ্ছি, ফাইলে এস টেবিল ইকুয়াল টু ফলস, মানে হচ্ছে যে আমি ট্রু উইল ইউজ রাইট ডাটা টেবিল রাদার দেন, মানে টেবিল রাইট করার জন্য তাদের ইন্টারনাল কিছু ফাংশন আছে, তো তাদের হয়তো আলাদা কোনো জিনিস থাকতে পারে যেটা আমি জানি না। আরেকটা হচ্ছে ওভাররাইট ইকুয়াল টু ট্রু। সো ওই নামে কোনো ফাইল যদি অলরেডি এক্সিস্ট করে, সে ওভাররাইট করে ফেলবে। সো রাইট ডট এক্সএলএসএক্স ফ্রম দিস প্যাকেজ আমাদেরকে জাস্ট এই কয়েকটা মডিফিকেশনের সুযোগ দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আমি যখন এইটার ডকুমেন্টেশনটা দেখবো, এক্সএলএসএক্স এর, এটা হচ্ছে জাভা জাভা ইউজ করে, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে আমাদের বেশ কিছু এক্সট্রা আর্গুমেন্ট আছে যেগুলো হচ্ছে আগে ছিল না। যেমন এখানে শিট নেম আছে, কলাম নেমস আছে, রো নেমস আছে, অ্যাপেন্ড বলে একটা জিনিস আছে। তার মানে হচ্ছে আমি শিটের নিচে, মানে একই শিটের নিচে নতুন ডেটা অ্যাড করতে পারবো, মিসিং ভ্যালুগুলোকে কোনো কিছু দ্বারা শো করবে কিনা। ইভেন পাসওয়ার্ড প্রোটেক্টেড ডেটাতে আমি, ধরেন ধরেন আমার এক্সেল ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, সেখানে আমি পাসওয়ার্ড দিয়ে সেখানে রাইট করতে পারবো। তো সেই রকম সুযোগ এখানে আছে। তো এই জিনিসগুলো আবার আগে ছিল না। তো সেই জন্য অ্যাকচুয়ালি আপনাদের হয়তো এই প্যাকেজটা প্রয়োজন হতে পারে। সো আমি পাশে লিখে রাখি জাভা ইজ রিকোয়ার্ড। আমি এখানে লিঙ্কটাও দিয়ে দিব যেখান থেকে জাভা ডাউনলোড করা যায়। আর হচ্ছে রাইট এক্সেলেক্টর ডকুমেন্টেশনটা যদি দেখি, সেখানে দেখবো যে এরকম কিছু জিনিসই ছিল, বাট এখানে কাস্টমাইজেশনটা তুলনামূলক কম। সেখানে সবচেয়ে কম কাস্টমাইজেশনের সুযোগ ছিল হচ্ছে ওপেন এক্সেল এসএক্স এ, তারপর হচ্ছে এখানে, আর সবচেয়ে বেশি কাস্টমাইজেশনের সুযোগ দিচ্ছে এইটা, বাট এট দ্য সেম টাইম এটা স্লো।
সো আমি হচ্ছে একটা পেতে গিয়ে অন্যটা হারাচ্ছি। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন আমরা এগুলো নিয়ে কাজ করব। এখন এক্সেল ডাটা নিয়ে হয়তো আপনাদের খুব কম সময়ে কাজ করা লাগতে পারে, বাট যখন লাগবে তখন হয়তো খুব এক্সটেন্সিভ পরিমাণে কাজ করা লাগবে। তো সেই জন্য হচ্ছে আমি এগুলো নিয়ে একটু বেশি কথা বললাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে। সো এখন আরো বেশ কয়েকটি ডেটা সেট মানে ডেটা ফাইল টাইপ হইতে পারে। একটা হচ্ছে এসপিএসএস ফাইল। তো বাংলাদেশে যারা বিভিন্ন সোশ্যাল সায়েন্সের কাজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে এসপিএসএস এ কাজ করতেছে। তো এসপিএসএস এর ফাইলগুলো নিয়ে কাজ করার জন্য সবচেয়ে ভালো যে প্যাকেজটা সেটা হচ্ছে হেভেন। হেভেন ছাড়াও আরেকটা প্যাকেজ আছে, সেটার নাম হচ্ছে ফরেন। তো ওইটাও আমি লিখে রাখি। বাট কথা হচ্ছে ওইটার সাপোর্ট খুব সম্ভবত এখন বন্ধ হয়ে গেছে। FOREIGN। সো এইটার সাপোর্ট খুব সম্ভবত বন্ধ হয়ে গেছে এখন। সো এটার ইউজও প্রায় হয় না বললেই চলে। বাট হেভেনটা প্রতি বছরই যখনই স্পেসেস এর নতুন ভার্সন আসতেছে বা স্ট্যাটার নতুন ভার্সন আসতেছে, তখনই হচ্ছে ওরা এটা আপডেট করে। ওই ভার্সনের ডেটাতে যদি কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হয় সেটার সাথে অ্যাডজাস্ট করার জন্য ওরা হচ্ছে রেগুলার আপডেট দেয়। তো ফরেন খুব সম্ভবত এসপিএসএস এর ভার্সন 17 বা 16 পর্যন্ত সাপোর্ট দেয়, যেখানে এখন এসপিএসএস এর ভার্সন চলতেছে খুব সম্ভবত 28 বা এরকম। সো আমি যদি এখন একটু এসপিএসএস এর ফাইলগুলো কিরকম হয় দেখি। এসএভি। সো এটা হচ্ছে এসপিএসএস এর ফাইল। টিচার ডেটা ডট লাস্টে হচ্ছে এসএভি। এটা ওপেন করতে একটু সময় লাগবে, সো এটা আমি এই জন্য ওপেন করতেছি না। বাট আচ্ছা, সরি, ডাবল ক্লিক করে ফেলছি। সো এটা ওপেন হবে, একটু কয়েক সেকেন্ড সময় নেবে। ওপেন হওয়ার পরে হচ্ছে আমরা এটা স্ট্রাকচারটা কিরকম সেটা দেখতে পারবো। এটা হচ্ছে এসপিএসএস এর সবচেয়ে বিরক্তিকর পার্ট। ভুলে যদি ক্লিক করে ফেলি এটা ওপেন হয়ে যাবে, এবং ওপেন হইতে দেখা যাবে যে ওপেন হইতেই 20 থেকে 25 সেকেন্ড চলে যাবে। কম্পিউটারের স্পিড যদি খারাপ হয় তখন তো কথাই নেই। আমার হচ্ছে 16 GB র্যাম, i5 প্রসেসর, সাথে গ্রাফিক্স কার্ড আছে, সবকিছু থাকার পরও হচ্ছে আমার এটা ওপেন হইতে তখন সময় লাগতেছে। এই জন্য এসপিএসএস একটু ভারী হয়ে গেছে। এটা আমারটার ভার্সন হচ্ছে 25। বাট এর পরের ভার্সন যেটা সেটা আরো বেশি স্লো, এবং আরো বেশি স্লো না মানে আরো বেশি ভারী। তো ভারীর কারণে স্লো হইতে পারে। যাই হোক, এটা হচ্ছে এসপিএসএস এর ডেটা সেট। এখানে কয়েকটা কলাম দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ডেটা ভিউ। পাশে একটা ট্যাব আছে, সেটা হচ্ছে ভেরিয়েবল ভিউ। সেখানে হচ্ছে প্রত্যেকটা কলামের অ্যাসোসিয়েটেড বিভিন্ন ইনফরমেশন আছে আর কি এখানে। তো এটা যদি আমি এখন ওপেন করতে চাই, আরে কি করা যেতে পারে? উম, প্রথম কাজ হচ্ছে আমাকে প্যাকেজটা অবশ্যই লোড দিতে হবে। সো প্যাকেজ নাম হচ্ছে হেভেন। ওইটার ভিতরে একটা ফাংশন আছে রিড এস এ ভি। রিড আন্ডারস্কোর এস এ ভি। সো রিড ডট এস এ ভি না কিন্তু। তো সেখানে হচ্ছে আমি জাস্ট লোকেশনটা দিয়ে দিলাম যে ডেটা ফোল্ডারে এই ফাইলটা আছে, এটাকে তুমি রিড করবা। রিড করে সেটাকে সেভ করবা হচ্ছে ডেটা আন্ডারস্কোর স্পেস এখানে। সেটা যদি রান দিই, রান হয়ে গেল। 1 সেকেন্ডও লাগে নাই, কারণ ডেটাটার সাইজ ছোট। এবং আমি যদি এটার সামারিটা দেখি, তাহলে এখানে এরকম দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে ক্যারেক্টার, তারপরেরটা হচ্ছে নিউমেরিক, তারপরে সবগুলোই নিউমেরিক। সো মনে করুন এখন আপনি চাচ্ছেন যে এইটাকে, এটাকে না ধরেন যতগুলো ক্যারেক্টার ভেরিয়েবল থাকবে সবগুলোকে আপনি ফ্যাক্টর করবেন। সো ম্যানুয়ালি করতে পারেন, যে ডেটা এসপিএসএস, ওখান থেকে আমি এটাকে সিলেক্ট করব, এটাকে আমি এস ডট ফ্যাক্টর করে এখানেই সেভ করে দিব। তো এটা একটা ওয়ে ফ্যাক্টর করে ফেলার। তখন যদি আমি সামারিটা চেক করি, তখন হচ্ছে আমি কতগুলো ফিমেল আছে কতগুলো মেল আছে সেই ইনফরমেশনটা পাবো। আরেকটা ওয়ে হচ্ছে ডিপ্লেয়ারের, যে আপনি ডেটা আন্ডারস্কোর স্পেসেস লিখলেন, তারপর মিউটেট করবেন হচ্ছে হোয়ার ইজ ডট ক্যারেক্টার কমা এস, সরি সরি, হোয়ার না, অ্যাক্রস ইজ ডট ক্যারেক্টার, এখানে হচ্ছে হোয়ার
তাদেরকে আপনি এস ডট ফ্যাক্টর করবেন। তো এখানে কি হইলো অ্যাকচুয়ালি, এখানে ডেটা স্পেসকে ফার্স্টে সিলেক্ট করবে, দেন মিউটেট করবে। সো মিউটেটের মানে কি, সে হচ্ছে কোনো কলামকে মডিফাই করবে। সো কলাম মডিফিকেশনটা অ্যাক্রস কয়েকটা ভেরিয়েবল হইতে পারে। সো অ্যাক্রস এর ভিতরে প্রথম আর্গুমেন্টটা হচ্ছে কোন কোন ভেরিয়েবলের মধ্যে এই কাজটা হবে। সো আমি এখানে বলে দিলাম যেখানে হোয়ার ইজ ডট ক্যারেক্টার হবে। সো যেসব জায়গা থেকে কলামগুলোকে যখন সিলেক্ট করবে, চেক করবে, যেসব জায়গাতে ক্যারেক্টার হবে সেই সব জায়গায় কি করবে, অ্যাজ ডট ফ্যাক্টর করবে। সো এটা যদি রান দেই তাহলে হচ্ছে ক্যারেক্টার ভেরিয়েবল গুলো ফ্যাক্টর ভেরিয়েবল হয়ে যাবে। সো এটা যদি রান দেই তাহলে হচ্ছে আমি আউটপুটে এরকম দেখতে পারতেছি, অ্যাটিবল উইথ এরকম, এবং এটার নিচে দেখা যাচ্ছে এফসিটি লেখা। তো এফসিটি মানে বোঝাচ্ছে যে এটা একটা ফ্যাক্টর হয়ে গেছে এখন। আর বাকিগুলোতে ডিবিএল লেখা, ডিবিএল মানে হচ্ছে এগুলো হচ্ছে ডাবল ডেটা টাইপ, বা আমরা যেটাকে ফ্লোট বলে চিনি। তো এখানে তো একটাই মাত্র ছিল, তো আমার মনে হয় উপরে একটা ডেটা ছিল যেখানে অনেকগুলো ছিল, ডেটা সিএসভি। আমি যদি ডেটা সিএসভি তে সেম কাজটা করি, এটা রান দিলাম, মোটামুটি টাইম নিচ্ছে কারণ এখানে প্রায় 10 লাখ নাকি, প্রায় 10 লাখ অবজারভেশন আছে। 10 লাখ অবজারভেশনের মধ্যে প্রত্যেকটা কলামে যাচ্ছে, গিয়ে গিয়ে প্রত্যেকটাকে চেক করতেছে যে সে ইজ ডট ক্যারেক্টার কিনা। যদি সেগুলো ইজ ডট ক্যারেক্টার হয় তাদেরকে আবার এস ডট ফ্যাক্টর করতেছে। তো ওই জন্য হচ্ছে এখানে কিছুটা সময় লাগবে। এই ফ্যাক্টর কি একটা ডেটা টাইপ? কারণ আমরা তো ডেটা টাইপের মধ্যে ফ্যাক্টর নামে কোনো ডেটা টাইপ দেখি নাই। হ্যাঁ, এটা ডাটা টাইপ। আমি হচ্ছে এটা নিয়ে একদিন কথা বলছি, অনেক ভালো করেই কথা বলছি, এই খেয়াল করেন নাই মনে হচ্ছে। ও, আচ্ছা আচ্ছা। না, ডেমনস্ট্রেশন পারপাসে এত বড় ডেটা নিয়ে কাজ করা ঠিক হচ্ছে না, যে কখন চুপ করে বসে থাকা লাগবে এখন। আচ্ছা, আমি দেখানোর জন্য এটাকে কয়েকটা নিয়ে নিতে পারতাম স্লাইস করে, তাই না? স্লাইস বা স্লাইস স্যাম্পল ধরলাম 10টা নিয়ে নিতে পারতাম, সেক্ষেত্রে এটা দেখানো ভালো হইতো, যে অল্প সময় রান হয়ে যেত। কারণ এখন একদম প্রোডাকশন লেভেলে কাজ চলতেছে, যে 10টা ডেটা নিয়ে কাজ করতেছি। এটা আমি আপাতত স্টপ করে দিলাম, স্টপ স্টপ করে এখন আবার রান দিই। স্লাইস স্যাম্পল, সরি, n = 10। তো এই যে এখন কি হইলো, এখন দেখা যাচ্ছে যে যারা ক্যারেক্টার ছিল এরা সবাই কিন্তু ক্যারেক্টার ছিল, সবার নামের নিচে এখন এফসিটি দেখা যাচ্ছে, তো সবাই এখন ফ্যাক্টর হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবেও কাজ করা যায়, এই কোডটা ওখানে থাকলো। এখন এই কাজটা করার পর আমি যদি এটাকে সেভ করতে চাই, কি করতে পারি, আমি সরাসরি এটাকে রাইট কোথাও দিয়ে দিতে পারি। যে আমি যদি রাইট এসএভি করতে চাই সেক্ষেত্রে আমি এসএভি দিয়ে দিব। এসএভি মানে হচ্ছে এসপিএস ডেটা, এবং শুরুতে আমার সেই নাম লেখা দরকার নেই যে কাকে সেভ করতে চাচ্ছি, কারণ আমি অলরেডি একটা পাইপ অপারেটর ইউজ করছি। পাইপ হয়ে প্রথমে সেটা চলে যাবে বাই ডিফল্ট। সো আমার লেখাটা শুরু হবে লোকেশন দিয়ে। সো লোকেশনটা হচ্ছে এইটা, আউটপুট কি ছিল, সিএসভি এস এসপিএসএস ডট এসএভি। এটা যদি এখন রান দিই, আউটপুটে হচ্ছে ডেটা মাস্ট ফিল্ড এসপিএসএস ভেরিয়েবল নেমস। আচ্ছা, এসপিএসএস এর ঘটনা আছে যে ভেরিয়েবল নেম গুলো মাঝখানে স্পেস থাকা যাবে না। তো যেহেতু এখানে স্পেস আছে সেই জন্য একটু সমস্যা হয়ে গেছে। সো এটা নিয়ে আমি কাজ করব না, এটা থাক, এটা এখানে থাক। ঠিক আছে, সিএসভি তে সেভ করি। সেভ হয়ে গেছে। সিএসভিএস এসপিএসএস কেন নাম দিছি, আচ্ছা যাই হোক, নাম দেওয়ার জন্য দিয়ে ফেলছি এখানে। তো আউটপুটে গেলে হয়তো আমি দেখবো যে সিএসভিএস এসপিএসএস, যাই হোক, থাক। আচ্ছা, এটা দেখানোর সময় ওই ইস্যুটা যেহেতু রেজ করছে, আমি একটা কাজ করতে পারতাম, যে এদেরকে প্রপার মানে নেম, ভেরিয়েবল নেমে নিয়ে আসতে পারতাম। সো ভেরিয়েবল নেম কিভাবে চেঞ্জ করতে হয় প্রপার ওয়েতে, সেটার একটা প্যাকেজ আছে আমার যতটুকু মনে পড়ে। আমি যদি একটু গুগল করি, ভেরিয়েবল প্রপার নেম, আর সে সে আমাকে প্যাকেজ
থাকার কথা আমার যতটুকু মনে পড়ে। আহ, আচ্ছা, আমি একটু খুঁজে পরে শেয়ার করে দেবো আপনাদের সাথে। এখানে হচ্ছে ওই লিঙ্কটা দিয়ে দিব না, এটা আপাতত এখানে থাক। স্টাটা সিমিলার ওয়েতে স্টাটার জন্য আমরা ডিটিএ ইউজ করতে পারি, এবং এই ফাংশনটা আসছে ইয়া থেকে, হেভেন থেকেই। সেইটা আমি এখানে লিখে রাখি, হেভেন থেকেই অ্যাকচুয়ালি এই ফাংশনটা আসছে। তো স্টার্টার ডেটা গুলো অলমোস্ট এসপিএসএস এর মতো। আমি যদি ডেটাতে যাই, তখন দেখবো যে একটা ফাইল থাকবে ডট ডিটিএ, এইটা। সো এটা হচ্ছে স্টার্টার ডেটা সেট। আর এই ডেটাটা খুব সম্ভবত হ্যাঁ, এটা হচ্ছে ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে ডেটা। সো এরা হচ্ছে সে কেস আইডি গুলো, প্রত্যেকটা হাউস হোল্ডের বা আইডেন্টিফায়ারের কেস আইডি, আর এই বরাবর হচ্ছে সব ইনফরমেশন। এখানে হচ্ছে তাদের লেভেলে দেয়া আছে কোনটা মানে কি, সো কোন ভেরিয়েবলের মিনিং কি সেটা হচ্ছে এই লেভেলে লেখা আছে। সো এইটাকে যদি আমি আর দিয়ে অ্যানালাইসিস করতে চাই, স্টার্টা দিয়ে না করে, তো সেটার জন্য আমাকে অবশ্যই রিড করতে হবে। সো রিড করার জন্য রিড ডিটিএ এই ফাংশনটা ইউজ করতে হয়। এন্ড যদি এটা রান দেই, রিড হয়ে গেছে। এবং এটা স্ট্রাকচারটা যদি চেক করি, এসটিআর ডেটা স্টার্টা, তো এই হইলো আমার স্ট্রাকচার। কোটি কোটি লাইন রান হয়ে গেছে, মানে হচ্ছে সবগুলো কলামের সব ইনফরমেশন রান হয়ে গেছে। সো এটা হচ্ছে V150, সে হচ্ছে ডাবল টাইপের, এবং তার লেভেল হচ্ছে এইটা। সো সব ইনফরমেশন এখানে শো করতেছে। So আমার তো এইভাবে দেখা প্রয়োজন নাই। সো আমি এটা আবার ক্লিন করে ফেলি। তো এখন ডেটা স্ট্রাটা থেকে যদি কোনো স্পেসিফিক ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাই, আমি আমি হচ্ছে ডেটা স্ট্রাটা, সেখান থেকে আমি সিলেক্ট করব কয়েকটা স্পেসিফিক ভ্যালু। তো কয়েকটা স্পেসিফিক ভ্যালুর নাম কি, ধরেন V001। তো V001, আচ্ছা ভিটা হচ্ছে আবার ছোট হাতের। সো যেহেতু কেস সেন্সিটিভ, এটা মাথায় রাখতে হবে কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের। তারপর ধরেন V015, ধরেন এই দুটো সিলেক্ট করতে যাচ্ছি। সো এই দুটো সিলেক্ট করে রান দিয়ে দিলাম। সো এই হচ্ছে আমাকে শো করে দেখাইলো, এই হচ্ছে সেই দুইটা ভ্যারিয়েবল। পাশে অনেক কিছু হাবিজাবি থাকতে পারে, এগুলো আসলে আমার ডেটার পার্ট না। সরি, এটা হচ্ছে আমার স্টার্টার ডেটার পার্ট, বাট এই আরে আমার ডেটার পার্ট না। সো অ্যানালাইসিসে এরা কোনো ক্ষতি করবে না। আমি যদি ভি দিয়ে আরো কয়েকটা সিলেক্ট করি, 3 4 থাকার কথা একটা, V034, যে একটা আছে, সেখানে দেখা যাচ্ছে সবই মিসিং। সো V034 এর মিনিং কি, মিনিং হচ্ছে লাইন নাম্বার। তারপর এখানে হচ্ছে ক্লাস্টার অ্যালটিটিউড, হাবিজাবি অনেক কিছু আছে এখানে। যাক, সেখান থেকে আমরা চাইলে ডিপ লেয়ার দিয়ে যে কাজগুলো করি, সেম কাজগুলো এখানে করা পসিবল, এবং আলটিমেটলি পরবর্তীতে অ্যানালাইসিসেও এই সেই কলামগুলোকে আমরা ইউজ করতে পারি। মন চাইলেও আমি এদের নাম রিনেম করতে পারি। সবকিছু শেষে ধরেন আমি এই তিনটাকে সেভ করতে চাই একটা স্টার্টা ফাইলে। তো সেক্ষেত্রে আমি এটাকে ধরে রাইট ডিটিএ, দেন আমি এটাকে সেভ করতে চাচ্ছি আউটপুটে সিলেক্টেড ডেটা ডট ডিটিএ। সো ডট ডিটিএ সব হচ্ছে ক্যাপিটাল থাকে। তো এটা রান দিলাম, রান হয়ে গেল। আমি যদি এখন গিয়ে চেক করি আউটপুটে, সো এটা হচ্ছে আমার সেই ডেটা, এবং ওপেন করলে আমি ইনফরমেশন পেয়ে যাব। আর আমি কি ক্লিক করছি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের সেই ডাটা ডাটা। আর আগের যে লেভেল টেবিল যা ছিল ডাটা টাইপ সবকিছু কিন্তু রিজার্ভড। সো আগের মতোই সবকিছু এখানে রয়ে গেছে। সো এবার একটু ডিফারেন্ট টাইপের ডেটাতে আসি, যে জেসন ফাইল। তো জেসন ফাইল মানে কি, এটা হচ্ছে একটা ফ্ল্যাট ফাইল টাইপের। তো এটা যদি ওপেন করি তাহলে এটা বুঝতে সুবিধা হবে। জেসন কোথায় গেল, হিয়ার ইউ আর। কি ব্যাপার, আমার ওপেন উইথ কোথায়, ওপেন উইথ নোটপ্যাড।
সো এটা হচ্ছে একটা খুব বেসিক লেভেলের জেসন ফাইল, যেখানে আসলে মাল্টিপল ট্রি টাইপ কিছু নাই। সেখানে কি আছে, এটা হচ্ছে একটা রো, চিন্তা করা যায় এভাবে। এটা হচ্ছে আরেকটা রো, এটা হচ্ছে আরেকটা রো। সো আপনারা যারা জেসন ফাইল নিয়ে কাজ করেন তাদের জন্য একটা ফাংশন আছে, সেটা বোঝানোর জন্য আর কি এটা দেখাচ্ছি। বাট অনেক সময় দেখা যায় যে যেগুলা পাবলিকলি অ্যাভেলেবেল ডেটা সেট, সেগুলো হয়তো এরকম জেসন ফরম্যাটে আছে। সো সবচেয়ে সিম্পল ফরম্যাট হচ্ছে এরকম। তো এটা রিড করার জন্য তেমন কোনো মডিফিকেশনের প্রয়োজন হয় না, আর্গুমেন্ট চেঞ্জ করার প্রয়োজন হয় না। আপনি প্রথমে হচ্ছে জেসন লাইট প্যাকেজটা রান দিবেন। সো এটা হচ্ছে আপনি লোড দিয়ে নিলেন। আর হচ্ছে এখান থেকে যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফ্রম জেসন। সো এইটা কিন্তু সব ক্যাপিটাল, JSON। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মনে রাখতে হবে না, আপনারা ফ্রম লিখার পরে এই যে সাজেশন চলে আসবে, ট্যাবে দিয়ে দিবেন, হয়ে যাবে। আর ভেতরে হচ্ছে সরাসরি লোকেশনটা দিয়ে দিবেন। সো এরপরে আরো অনেক আর্গুমেন্টের সুযোগ আছে, যে এখানে বেশ কয়েকটা আর্গুমেন্ট আছে, ফ্ল্যাটেন কিনা, যে আমাদের যদি নেস্টেড ডেটা থাকে। সো তারপর যদি এটাকে আমি ম্যাট্রিক্স হিসেবে সিম্পলিফাই করতে চাই, ডেটা ফ্রেম হিসেবে সিম্পলিফাই করতে চাই, এই ধরনের কিছু মডিফিকেশন সুযোগ আছে। আর আরো এক্সট্রা দেখতে চাইলে অবভিয়াসলি আপনার হাতে ডকুমেন্টেশন অ্যাভেলেবেল। তো ওখানে গেলে হচ্ছে আরো এক্সট্রা অনেক কিছু পাবেন, যে এখানে ডট 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 দেয়া আছে। তো ডট 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 ওই জায়গায় কি কি থাকবে, আর্গুমেন্ট পাস্ট অন এ ক্লাস স্পেসিফিক টু প্রিন্ট মেথডস। সো ধরেন আপনি রিড করলেন, রিড করার পর এট দ্য সেম টাইম কিছু প্রিন্ট করে দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে ওই আর্গুমেন্ট গুলো ইউজ করতে পারেন, যেগুলো আবার প্রিন্টের ভেতরে আছে। সো এটা একটা জিনিস গেল। সো এখন যদি এটাকে আমি আবার রাইট করতে চাই, সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি রাইট জেসন। সো রিড জেসন তো একটা আছে জেসন লাইটের মধ্যে, আর একটা হচ্ছে রাইট জেসন। তো সেখানে প্রথমে আমাদেরকে জেসন ফাইলটা যেটা রিড করলাম সেটার নাম দিতে হয়। সো সবগুলা কিন্তু অলমোস্ট সেম। আমাকে শুরুতে হচ্ছে কাকে সেভ করতে চাই, তারপরে পাথটা কি, তারপরে আরো যদি এক্সট্রা কোনো আর্গুমেন্ট প্রয়োজন হয় সেগুলো। সো এইভাবে হচ্ছে সবগুলো ফাংশন তৈরি করা হয়েছে। সো আজকের পরে মনে হয় এটা নিয়ে কোনো ঝামেলাই হবে না কারো। সো আমি দুইটাই রান দিচ্ছি, প্রথমে রিড দেন রাইট। সো রিড করার পর এনভায়রনমেন্টে আমাদের কাছে এখন রিড জেসন এটা অ্যাভেলেবেল আছে। সেখানে দেখা যাচ্ছে যে কান্ট্রি নেম, কান্ট্রি কোড, ইয়ার আর ভ্যালু। এখন ইয়ার আর ভ্যালু আমি দেখতে পাচ্ছি যে এরা ক্যারেক্টার হয়ে আছে। সো আমি রাইট করার সময় চাচ্ছি না ওরা ক্যারেক্টার হিসেবে রাইট হোক। সো আমি যেহেতু এটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি যেটা জেসনটা সিলেক্ট করব, পাইপ করে দেব হচ্ছে মিউটেটে। সেখানে আমি ইয়ার ইকুয়াল টু এস ডট নিউমেরিক ইয়ার, এবং ভ্যালু ইকুয়াল টু এস ডট নিউমেরিক ভ্যালু। সো এই কাজটা যদি আমি করি, তাহলে আমার এই দুইটা কলাম, এই যে এটা হচ্ছে টেবল ইউজ না করার সমস্যা, আমার সবগুলো প্রিন্ট করে ফেলছে এবং আমাকে উপরে গিয়ে দেখা লাগতেছে, এবং উপরে গিয়ে দেখতে পারতেছি না আসলে তার ডাটা টাইপটা কি। সো এটা যদি এখন এস ডট টেবল করে নিতাম, সরি এস আন্ডারস্কোর টেবল, এখন যদি আমি সেটার উপর মিউটেট করি, তাহলে দেখেন আমার আউটপুটটা কেমন হয়। আউটপুটটা খুব সুন্দর আসছে, এবং আমি দেখতে পারতেছি যে এইটা হচ্ছে ডাবল হয়ে গেছে, এখন এটা ডাবল হয়ে গেছে। সো এদের ডাটা টাইপ এখন চেঞ্জ হয়েছে, যেটা আগে চেঞ্জ হয় নাই। কিভাবে বুঝছি আগে চেঞ্জ হয় নাই? আমি যদি এখন এটা রান দিই, তাহলে দেখবো এটা ছিল ক্যারেক্টার, এটা ছিল ক্যারেক্টার। বাট যখন আমি মিউটেট করার পর রান দিলাম, তখন আমি দেখলাম যে এটা ডাবল, এটা ডাবল। সেইভাবে আমি বুঝতে পারলাম যে আসলে আমার ডাটা টাইপ চেঞ্জ হয়েছে কিনা। আর কিছুক্ষণ আগে আমি অ্যাক্রস একটা ফাংশনের ইউজ দেখাইছিলাম উপরে। তো অ্যাক্রস ফাংশনটা দিয়েও আমি সেম এই কাজটা করতে পারতাম। সেক্ষেত্রে আমাকে বারবার দুইটা ভেরিয়েবলের নাম লেখা লাগতো না। যেমন ধরেন এখানে যদি আরো অনেক ভেরিয়েবল হইতো যাদেরকে আমার এই ডেটা টাইপ চেঞ্জ করা লাগে, সেক্ষেত্রে হয়তো প্রত্যেকবার এভাবে লেখাটা ঝামেলার। তো তখন যেটা করা যেত সেটা হচ্ছে আমি এই লাইনটা রেখে দিই, নিচে ওইটা লিখি, তাতে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। সো মিউটেড অ্যাক্রস, এখন আমি প্রথমে সেই ভেরিয়েবল গুলোর নাম লিখবো যাদেরকে আমি ট্যাবটা চেঞ্জ করতে চাচ্ছি। তো প্রথমটা হচ্ছে ইয়ার, তারপর এটা হচ্ছে ভ্যালু, দেন অ্যাজ ডট নিউমেরিক। হয়ে গেল। So এরা হচ্ছে ডাবল, এরা হচ্ছে ডাবল। সেইভাবে সেম কাজটা করা যায়। So এখন আমি এটাকে সেভ করব এটা জেসন ফাইলে।
রাইট JSON, তারপর হচ্ছে লোকেশনটা দিচ্ছি আউট আউট আউটপুট পপুলেশন ডেটা টাইপ চেঞ্জড ডট জেসন। সেইটা যদি এখন রান দেই, আমি দেখবো আউটপুটে আমার সেই ডেটাটা সেভ হওয়ার কথা। কোথায় গেল? সো এটা হচ্ছে আমার সেই পপুলেশন ডেটা টাইপ চেঞ্জড, এবং আমি যদি ওপেন উইথ দেই নোটপ্যাড, এইরকম দেখা যাচ্ছে। এইটা হচ্ছে একটা অবজারভেশন, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা অবজারভেশন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা অবজারভেশন। সো এটা অনেকটা আমাদের ওই ডিকশনারির মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখন এটা প্রিটি না, এটা দেখতে হিজিবিজি হিজিবিজি। সেটাকে যদি আমি প্রিটি করতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা নতুন আর্গুমেন্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে প্রিটি ইকুয়াল টু ট্রু। তাতে সুবিধা হচ্ছে সে আমাকে ওই যে প্রত্যেকটা অবজারভেশন নিচে লাইনে নিয়ে যাবে। তাতে হচ্ছে আমি ইজিলি বুঝতে পারবো যে স্ট্রাকচারটা কেমন, কি কি আছে না আছে, বা কতগুলা ভেরিয়েবল এখানে আছে। খেয়াল করেন, এখানে কিন্তু এই নাম্বারটার সামনে পিছনে কোনো কোড নাই, কিন্তু আমি যদি এই ডাটা টাইপটা চেঞ্জ না করতাম, মিউটেটটা না করে রান দিতাম, এখন যদি আমি ওপেন উইথ নোটপ্যাড দেই, ওখানে দেখবেন যে এখানে কোটেশন গুলো আছে। তার মানে এরা এখন আসলে ক্যারেক্টার হিসেবে সেভ হয়েছে, এবং ক্যারেক্টার হিসেবে সেভ হওয়ার কারণে এই ডেটার সাইজটা হচ্ছে 1.43 মেগাবাইট। ঠিক আছে, বাট আমি যখন এটাকে নিউমেরিক হিসেবে সেভ করছিলাম, তখন দেখেন এটার সাইজ হচ্ছে সেভ হয়নি, আবার ও সাইজ তো সেমই থাকে দেখা যাচ্ছে। আচ্ছা, 1.38 হয়ে গেছে। সো আগে ছিল হচ্ছে 1.43, এখন হচ্ছে 1.38। সো ওই যে এক্সট্রা কোড গুলা, ওই কোড গুলা এখন নাই। সো এটা ছিল হচ্ছে জিএসএম ফাইলের কাহিনী। সো এখন কোনো যে কোয়েশ্চেন আপনি থাকলে করতে পারেন। ইয়েরটাকে ডাবল করছেন, তো এটাকে চাইলে তো আমরা ইন্টিজারও করতে পারতাম। ইন্টিজার করলে তো সেক্ষেত্রে একটু ডাটা সাইজটা কমতো। ডাবল করার কোনো স্পেসিফিক কোনো রিজন আছে কিনা? এস ডট ইন্টিজার, আচ্ছা ওখানে কোনো ডেসিমাল ছিল না, ইয়ার ছিল, ভ্যালু ছিল, ভ্যালুতে ডেসিমাল আছে তো, এই যে 0.4, 0.8। সো আমি যদি ইন্টিজার করি, ডেটা জেসন থেকে ইন্টিজার করলে ডট গুলো চলে যাবে, ডেসিমালের পরের নাম্বার গুলো চলে যাবে। না, আমি শুধু ইয়ারের কথা বলতেছি। আচ্ছা ইয়ারটাকে, সমস্যা নেই, ইয়ারটাকে করা যেত। পসিবল, এস ডট ইন্টিজার, পসিবল। আচ্ছা দেখি তো আসলে সাইজ কমে কিনা। এইগুলো হচ্ছে এক্সপেরিমেন্টেশনের ব্যাপার। আমি এখন একটু এক্সপেরিমেন্ট করে দেখবো যে আসলে সাইজ কমে কিনা। রান দিলাম, আউটপুটে গিয়ে চেক করি, না সাইজ কমে নাই। কারণ না কমা স্বাভাবিক, আমার কাছে যতগুলা বাইট আছে প্রত্যেকটা ভ্যালুর জন্য 2 বাইট করে করে, তো আমার কাছে এখানে টোটাল 8 বাইট। সো এই বাইট না বিট, যাই হোক, so এর বেশি তো হওয়া পসিবল না। এখন আমি যদি এটাকে চেঞ্জ করে ফেলতাম, সেক্ষেত্রে হচ্ছে আমার ডেটা ক্রপ হয়ে যেত, তো সেক্ষেত্রে হচ্ছে সাইজ কমে যেত। তো দেখা যাচ্ছে যে আসলে নিউমেরিক হিসেবে সেভ করার কারণে যে খুব আহামরি সমস্যা হচ্ছে এমন না। So আমি ওইভাবে রেখে দিই, এইটাকে কমেন্ট করে রাখি, এটা কমেন্টটা তুলে রাখি, সেই হচ্ছে জেসন। ওকে, সো কোয়েশ্চেন। যে আচ্ছা, সো কয়েকটা প্রশ্ন আসছিল, ওগুলোর অ্যান্সার দিলাম, তেমন সমস্যা ছিল না। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এসকিউএল ডেটাবেস কিভাবে রিড করা যায়, সেখান থেকে কিভাবে কাজ করা যায়, দরকার পড়লে এখানে সেভ করা পসিবল কেন, কিভাবে, সেই সবকিছু হচ্ছে এখন দেখবো। তার আগে একটু আমরা বিল্ট ইন ডেটা সেট সম্পর্কে একটা হালকা আইডিয়া নিয়ে নিই। সো মনে আছে কিনা আমরা এমটি কার্ডস নিয়ে কাজ করছি, তারপর আইরিস নিয়ে কাজ করছি। তো কি করতাম, আমরা জাস্ট এটা রান দিতাম, হয়ে যেত, আমার কাছে হচ্ছে অ্যাভেলেবেল হয়ে গেছে ডেটা, যদিও এনভায়রনমেন্টে সেটা আসে নাই। সো এখানে অ্যাভেলেবেল বাট এনভায়রনমেন্টে আসে নাই, সো এটা কিভাবে এনভায়রনমেন্টে নেওয়া পসিবল? সেটা হচ্ছে ডেটা লিখে সেটার ভিতরে যেই বিল্ট ইন ডেটাটাকে আপনি এনভায়রনমেন্ট নিতে চাচ্ছেন সেটার নাম লিখে দিবেন, তাহলে হচ্ছে আমাদের এখানে দেখা যাবে যে সেটা চলে আসছে। কোথায় গেল, এই যে এটা হচ্ছে এমটি কার্ডস। সিমিলারলি আইরিস রান দিলে, যদিও আমি এখানে সেটা দেখতে পাচ্ছি,
সেটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল হয় নাই। অ্যাভেলেবেল করার জন্য কি করতে হবে? এক্স্যাক্টলি সেম ডেটা লিখে হাই রিচ, দেন রান দিয়ে দিলাম, হয়ে গেল। সো এখানে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। সো আমাদের আর কি কি এরকম বিল্ট ইন ডেটা সেট আছে সেটা কিভাবে দেখা পসিবল? আপনি জাস্ট ডেটা লিখে রান দিয়ে দিবেন, তখন হচ্ছে একটা নতুন ট্যাব ওপেন হবে। সেখানে হচ্ছে আপনারা সেই কি কি বিল্ট ইন ডেটা আছে সেগুলোর নাম পাবেন। যেমন এয়ার প্যাসেঞ্জার ডেটা সেট আছে, তারপর পিজে সেলস, এরকম অনেক ডেটা আছে। এবং যদি আস্তে আস্তে নিচের দিকে নামেন, সেখানে হচ্ছে প্যাকেজ স্পেসিফিক ডেটা পাবেন। যেমন এখানে দেখা যাচ্ছে যে ডেটা সেটস ইন প্যাকেজ ডিপ্লয়ার। সো কিছু কিছু প্যাকেজের সাথে এরকম এক্সট্রা কিছু ডেটাবেজ না, ডেটা সেট আমাদের সাথে অ্যাভেলেবেল থাকে এখানে। তাদেরকে আমরা চাইলে জাস্ট সিম্পলি এটা রান দিলে আমাদের কাছে চলে আসবে। তো যেহেতু আমি অলরেডি ডিপ্লয়ারটা লোড দিয়ে নিছি, সেই কারণে হচ্ছে আমি যখন এখান থেকে কোনো কিছু এভাবে রান দিই, আমার কাছে সরাসরি অ্যাভেলেবেল হয়ে যায়। কিন্তু যদি এমন কোনো প্যাকেজ থাকে যেটা আমার কাছে এখানে লোড দেয়া নাই, কিন্তু আমি সেটা লোড দিতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমাকে অবশ্যই ডেটা, দেন হচ্ছে ওইটার নাম, দেন হচ্ছে কোন প্যাকেজ থেকে সেটা আমি নিতে চাচ্ছি, সেইভাবে রান দিতে হবে। তখন হচ্ছে সেই ডাটাটা আমাদের এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে বিল্ট ইন ডেটা কিভাবে দেখা যায়, কিভাবে এখানে লোড দেওয়া যায়। তো সেরকমই একটা বিল্ট ইন ডেটা হচ্ছে পপুলেশন ডেটা সেট, যেটা আমাদের প্যাকেজ টাইডিয়ার এর ভিতর আছে। সো টাইডিয়ার প্যাকেজটা কিন্তু গতদিন আপনারা ইউজ করছেন। এটার ভিতরে একটা ফাংশন ছিল পিভট লঙ্গার, পিভট ওয়াইডার। সো এই টাইডিয়ার এর ডিটেলস যদি আপনারা দেখতে চান, আপনারা হচ্ছে জাস্ট এই লিঙ্কটাতে যাবেন, tidyr.tidyverse.org। সো ওখানে গেলে হচ্ছে আপনারা টাইডিয়ার প্যাকেজের ডিটেলস পেয়ে যাবেন। অথবা এই যে কি বলে, এই প্যাকেজে গেলে তো হইলোই, ওখানে গেলে আপনারা সবকিছু পেয়ে যাবেন। যাই হোক, আমার এখন টার্গেট হচ্ছে টাইডিয়ার প্যাকেজের ভেতর থেকে পপুলেশন একটা ডেটা আছে, সেটাকে আমি লোড দিতে চাচ্ছি। সো আমাদের কাছে এখন এই পপুলেশন ডেটাবেসটা আছে। পপুলেশন ডেটাতে কি কি আছে? এখানে হচ্ছে কান্ট্রি, ইয়ার এবং পপুলেশন। সো অনেকগুলো ইয়ারে কোন কোন কান্ট্রিতে কতজন পপুলেশন ছিল, সাইজ কত ছিল, সেই ইনফরমেশনটা আমরা এই ডেটাবেস থেকে পাচ্ছি, পপুলেশন ডেটাবেস থেকে। তারপরে হচ্ছে ডাব্লিউএইচও, এটা আরেকটা ডেটাবেস। সো এটা যদি চেক করি, এখানে আছে হচ্ছে কান্ট্রি নেম, কান্ট্রির আইএসও 2 কোড, আইএসও 3 কোড, দেন ইয়ার, সেখানকার বেশ কিছু ইনফরমেশন। সো এই ডেটাবেজে আসলে কি আছে সেটা যদি জানতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হলো কোয়েশ্চেন মার্ক ডাব্লিউএইচও, এটা রান দিবেন। সরি সরি, যদিও এখানে আসার কথা হেল্প দিলে, বাট আচ্ছা, হেল্পে যাই, ডাব্লিউএইচও তে যাই, এই যে একটা কিছু দেখাইতে গেলে একটা সমস্যা হয়ে যায়। আচ্ছা যাই হোক, আচ্ছা সরি সরি সরি, এটা ডিটেলসটা এখানে আছে। তো তাই তো বলি এখানে নাই কেন, কারণ আমি এখান থেকে হচ্ছে ডিটেলসটা দেখছিলাম। সো ওইখানে যে কলাম গুলো আছে তাদের ডিটেলস হচ্ছে আপনারা এই লিঙ্কটাতে পেয়ে যাবেন। সো এখানে এই যে কোন কোডের মিনিং কি, যে নিউ এসপিএম 014 থেকে নিউ RELF65 এই পর্যন্ত ভ্যালুগুলো কি মিন করে, সেগুলো ডিটেলস প্লাস আরো হাবিজাবি অনেক কিছু এখানে আছে আর কি। তো এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমার টার্গেট হচ্ছে এদেরকে আমি ডেটা ফ্রেম হিসেবে ফার্স্টে সেভ করব। সো আমি এই জন্য হচ্ছে পপুলেশন নেমটা নিলাম, নিয়ে ডেটা ফ্রেম ফাংশনের ভিতর দিয়ে এখানে নিয়ে নিলাম সিমিলারলি ডাব্লিউএইচও। সো এই দুটো ডেটাবেসকে, সরি, এই দুটো ডেটা ফ্রেমকে আমি ডেটা বেজে অ্যাড করব। ধরে নিলাম এরকম কিছু একটা কাজ করতে চাচ্ছি। সো ডেটাবেজ নিয়ে কাজ করতে চাইলে আপনাদের দুইটা প্যাকেজ অবশ্যই লাগবে, সরি, একটা প্যাকেজ অবশ্যই লাগবে, সেটা হচ্ছে ডিবিআই। ডিবিআই দিয়ে আমরা আর থেকে বিভিন্ন ডেটাবেজের সাথে জাস্ট একটা ইন্টারফেস হিসেবে কাজ করে সে আমাদের মধ্যে। যেমন ডিবি কানেক্ট, এটা দিয়ে আমরা ডেটাবেজের সাথে কানেক্ট হই। সো ডিবি কানেক্টটা হচ্ছে এই ডিবিআই প্যাকেজের একটা পার্ট। সো আর এটা হচ্ছে ওডিবিসি নামে একটা প্যাকেজ আছে, সেটার ভিতরেও এই সেম ফাংশনটাই আছে। সো আমি হচ্ছে ডিবিআইটা নিয়ে কাজ করি। সো ডিবিআইটা রান দিলাম, রান দেওয়ার পর আমি আর এসকিউ লাইট প্যাকেজটা রান দিব, কারণ আমি চাচ্ছি যে একটা এসকিউ লাইট ডেটাবেস সার্ভার আমি ক্রিয়েট করব। সো এই জন্য হচ্ছে আমি এই দুইটা এখন রান দিলাম। তারপর
ডিবি কানেক্টর ডিটেলসটা দেখি। সো ডিবি কানেক্টের কাজ হচ্ছে একটা ক্রিয়েট কানেকশনস টু এ ডিবিএমএস। সো আমি একটা ডেটাবেস সার্ভারের সাথে এখন একটা কানেকশন ক্রিয়েট করতে পারি এটার মাধ্যমে। সো আমি এখন একটা জাস্ট শো এর জন্য, যে আপনাদের কাজটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা দেখানোর জন্য, অন মেমোরি মানে হচ্ছে আমার র্যামে একটা জাস্ট মানে টেম্পোরারি সার্ভার ক্রিয়েট করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা এসকিউএলাইট সার্ভার ক্রিয়েট করতে চাচ্ছি। সো এই ফাংশনটা আসছে হইলো আর এসকিউএলাইট প্যাকেজ থেকে। সো এইগুলো যদি আপনাদের ইনস্টল না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন, নইলে হচ্ছে এগুলো অ্যাভেলেবেল হবে না আপনাদের কাছে। সো এটা আমি রান দিই। রান দিলে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টে এটাকে আমি কোথায় সেভ করছি, কন বা কানেকশন, সেটা বোঝানোর জন্য আমি কান একে এখানে সেভ করলাম। তো সেটা আমাদের এখানে অ্যাভেলেবেল থাকবে। সো সেখানে দেখা যাচ্ছে যে ফর্মার ক্লাস এসকিউএলাইট কানেকশন, এখানে ক্লিক করলে হচ্ছে কিছু হাবিজাবি জিনিস দেখা যাবে যেগুলোর মিনিং আমি নিজেও জানি না। সো এখানে যদি রান দেন, রান দিলে তো আমাদের কানেকশনটা ক্রিয়েট হইলো। সো এই কানেকশনে কি কি টেবিল আছে সেটা কিভাবে দেখা যায়, সেটার জন্য হচ্ছে ডিবি লিস্ট টেবিলস। সো এটা রান দিলে হচ্ছে আমাদের টেবিলগুলো দেখাবে। তো যেহেতু এটা জাস্ট আমি মাত্রই ক্রিয়েট করলাম, কোনো টেবিল আমি এখানে আসলে অ্যাড করি নাই, সো এটা আমাকে ক্যারেক্টার জিরো দেখাচ্ছে, তার মানে এখানে কিছু নাই। সো আমি যদি এখানে আসলে কিছু অ্যাড করতে চাই, কোনো টেবিল যদি এখানে রাইট করতে চাই, সেটার জন্য আমাকে ডিবি রাইট টেবিল টেবিল, সো আগেরটা ছিল টেবিলস, ডিবি লিস্ট টেবিলস, আর এখানে হচ্ছে ডিবি রাইট টেবিল। এইটা দিয়ে আমি হচ্ছে এই কানেকশনটাতে কোনো টেবিলকে অ্যাড করতে পারবো। সো যেমন এখন আমি কি করতেছি, এই ডিবি রাইট টেবিল দিয়ে এই যে কানেকশনটা ছিল কন, এই কানেকশনটাতে আমি পপুলেশন নামে একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে এই পপুলেশন ডেটাবেসটা থাকবে, সরি ডেটা ফ্রেমটা থাকবে। সো এই পপুলেশনটা এখানে দিয়ে দিলাম। সো এই পপুলেশনটা এখানে পপুলেশন না দিয়ে পপও দিতে পারতাম, তাহলে হচ্ছে পপ নামে একটা টেবিল ক্রিয়েট হইতো। তো আমি যদি এখন এটা রান দেই এবং আবার ডিবি লিস্ট টেবিলসটা চেক করি, তাহলে সেখানে আমরা দেখতে পারবো যে পপ নামে একটা টেবিল এই কানেকশনটার মধ্যে আছে। সো সিমিলারলি আমি চাইলে ডাব্লিউএইচও যেটা ছিল, সরি ডাব্লিউএইচও যে টেবিলটা ছিল সেটাকে ডাব্লিউএইচও নামে একটা টেবিলে সেভ করতে পারি। এবং খেয়াল করুন এখানে ডিবি রাইট টেবিলে একটা আর্গুমেন্ট আছে ওভাররাইট। সো ওভাররাইটটার কাজ হচ্ছে যে এই নামে যদি কোনো টেবিল অলরেডি থাকে সেটাকে ওভাররাইট করে ফেলবে। সো এটা বাই ডিফল্ট কি আছে আমি যদি একটু চেক করি, ওভাররাইট, ওভাররাইটের ডিফল্ট হচ্ছে ফলস। সো বাই ডিফল্ট সে আসলে ওভাররাইট করে না, বাট আমার ওভাররাইট করার প্রয়োজন পড়লে আমাকে এখানে ম্যানুয়ালি লিখে দিতে হবে যে এটাকে ট্রু করে দাও। সো এটা ওভাররাইট করে ফেলবে। সো এটা আমি রান দিলাম। আমি যদি আবার লিস্ট টিবি লিস্ট টেবিলসটা দেখি, সেখানে আমার কাছে এখন দুইটা টেবিল অ্যাভেলেবেল আছে এই কানেকশনটাতে। সো যেহেতু এইগুলো আছে, প্লাস হচ্ছে চাইলে সিমিলারলি আরো বেশ কিছু কাজ করা যায়। সো যদি অ্যাপেন্ড করতে চাই অন্য কোনো ডেটা সেটের সাথে, ফর এক্সাম্পল এমটি কার্স নামে যদি কোনো ডেটা আমার কাছে থাকে, তো সেটার নিচে আমি নতুন করে কোনো রো অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে অ্যাপেন্ড ইকুয়াল টু ট্রু দিতে হবে। সেটা করলে নতুন একটা মানে নতুন টেবিল ক্রিয়েট না হয়ে ওই এক্সিস্টিং টেবিলের নিচে অ্যাপেন্ড হয়ে যাবে। তো যেহেতু এইগুলো করে ফেলছি, আমি চাইলে এখন আমার যে ডেটাগুলো ছিল পপুলেশন এবং ডাব্লিউএইচও তাদেরকে রিমুভ করে দিতে পারি আমার এনভায়রনমেন্ট থেকে। তাহলে কিভাবে রিমুভ করা যায়, সেটার জন্য হচ্ছে আমি আরএম ফাংশনটা ইউজ করতে পারি, আরএম ফর রিমুভ। আরএম এর ভেতর হচ্ছে যাদেরকে রিমুভ করতে চাচ্ছি তাদের নাম দিয়ে দিলাম। দেন এটা রান দেওয়ার সাথে সাথে দেখবো যে এখান থেকে হচ্ছে দুইটা চলে গেছে। সো আমরা তো অনেক কিছুই করে ফেলছি, আমাদের কানেকশনের মধ্যে এখন দুইটা টেবিল আছে, সরি দুইটা না, তিনটা টেবিল আছে। তিনটা টেবিল, হ্যাঁ, কারণ এমটি কার্সটাও এখন আছে, এমটি কার্স। সো এই টেবিলগুলোকে নিয়ে আমি এখন কিভাবে কাজ করব। সো এই টেবিলগুলোকে নিয়ে কাজ করার জন্য আমি কোয়েরি পাস করতে পারি। সো কোয়েরি পাস করার জন্য একটা ফাংশন হচ্ছে ডিবি গেট কোয়েরি। সো ডিবি গেট কোয়েরি হচ্ছে ডিবিআই প্যাকেজটার একটা অংশ। সো ডিবিআই প্যাকেজটা যেটা শুরুতে রান দিয়েছিলাম, সো এটার ভিতরে প্রথমে আমাদেরকে একটা কানেকশন নামটা বলে দিতে হবে যে কোন কানেকশনের মধ্যে আমার এই কোয়েরিটা রান করবে। সো কানেকশনটা দিয়ে দিলাম। দেন হচ্ছে স্টেটমেন্ট। সো স্টেটমেন্ট হচ্ছে আমাদের সেই এসকিউএল কোয়েরি। সো এখান থেকে এখানে কি হচ্ছে, সিলেক্ট সামথিং অ্যাজ সামথিং। সো কান্ট্রি নাম রিনেম করে নিবে আইএসও টুটাকে সিলেক্ট করার সময়।
দেন ইয়ার, দেন এইটা, দেন এইটা। সো এখানে আমি টোটাল 4টা কলামকে সিলেক্ট করতেছি ফ্রম দিস টেবিল, যেখানে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ, এবং ইয়ার হচ্ছে 2000 থেকে 2006-এর মধ্যে। সো এটা যদি রান দিই, আমি প্রিন্ট এখানে হচ্ছে কনসোলে সেই ইনফরমেশন গুলা পাবো। তো এইভাবে হচ্ছে আমি ধরেন আমি চাচ্ছি না এই ডিপ প্লেয়ার শিখবো না, থুরু আমি এসকিউএল পারি, এসকিউএল দিয়ে কাজ চালাবো সারা জীবন। সো ইয়েস, ইউ ক্যান ডু দ্যাট। এভাবে হচ্ছে আপনি সেই কাজটা করতে পারেন। এখন আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আপনি এসকিউএল পারেন না, আপনি ডিপ প্লেয়ার দিয়েই কাজ করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করতে পারেন, টেবিল ফাংশনটার ভেতরে আপনি কানেকশনটা দিয়ে দিবেন, টেবিলটার নাম দিয়ে দিবেন, তারপরে যা যা হবে সব হচ্ছে ডিপ প্লেয়ারের ফাংশন। সো কি হইলো এখানে, প্রথমে এইটা দিয়ে রান করার কারণে আপনি অ্যাকচুয়ালি সেই টেবিলটাকে সিলেক্ট করলেন। সো ফ্রম দিস কানেকশন সিলেক্ট দিস টেবিল অ্যাজ এ টেবল। সো এটা অ্যাকচুয়ালি আমাদের সেই টেবল বলা যায় বা ডেটা ফ্রেম বলা যায়, ঠিক আছে। সো এই ডেটা ফ্রেমের মধ্যে এখন আপনি চাইলে ইউজুয়াল ডিপ্লয়ারের যে ফাংশনগুলো আছে তাদেরকে ইউজ করতে পারেন। সেখানে ফিল্টার, ফিল্টার ফাংশনটা আমি ইউজ করলাম, যে কান্ট্রি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়া, এবং ইয়ার হচ্ছে এত থেকে বড় এবং এত থেকে ছোট, এবং এই এই কলামগুলোকে সে সিলেক্ট করবে। এবং ফাইনালি অবশ্যই হচ্ছে কালেক্টটা ইউজ করতে হবে, কারণ এখানে আসলে আমরা ডেটাবেজ নিয়ে যেহেতু কাজ করতেছি, ডিপ লেয়ার থেকে অল্প একটু ডিফারেন্স আছে, যে সবার ফাইনালি আমি যে ডেটাটা চাচ্ছি সেটাকে যদি আমি ডিপ লেয়ারের সুইটেবল ডেটা সেট হিসেবে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কালেক্টটা ইউজ করতে হবে। সেটা যদি রান দিই, আমি এরকম একটা টেবল পাবো, যেখানে হচ্ছে আগে খেয়াল করেন, আগে এরকম অনেক লেখা ছিল যে সোর্স হচ্ছে এরকম, ডেটাবেস এসকিউএলআইট এত, মেমোরি এই জায়গায়। বাট যখন আমি এখানে কালেক্ট ইউজ করব, তখন হচ্ছে ওইরকম কোনো কিছু আমাকে দেখাবে না। তখন কনভেনশনাল যে টি প্লেয়ারের টেবল আছে, সেই টেবল হিসেবে আমাকে সেটা দেখাবে। সো ধরেন এভাবে হচ্ছে আপনি আপনার মতো করে যা ইচ্ছা তা করতে পারেন ডেটা নিয়ে, করার পরে এখানে সেভ করতে পারেন চাইলে। এটা তো কোথাও সেভ করি নাই, ঠিক আছে। সেটাকে যদি সেভ করতে চাই, সেক্ষেত্রে আমি ধরেন এটার নাম দিচ্ছি ডিবি নিউ। তো ডিবি নিউ নাম দিয়ে এখানে আমি সেভ করলাম। তো সে কিন্তু এখন আমার এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। সো সবকিছু যখন কাজ শেষ, আমি কানেকশনটা এখন ডিলিট করে দিতে পারি, মানে ডিসকানেক্ট করে দিতে পারি। সো ডিসকানেক্ট করে দেওয়ার জন্য হচ্ছে আমাকে ডিবি ডিসকানেক্ট ফাংশনটা ইউজ করতে হয়। সেটার ভিতরে জাস্ট কানেকশনটার নাম দিয়ে দিবেন, তাহলেই হবে। এখন মনে করেন আমি তো জাস্ট একটা অন দা গো, মানে র্যামের মধ্যে কাজ করার জন্য কিছু একটা দিলাম। সো এটা যদি আপনার কোনো ওয়ার্কিং কোনো ডেটাবেস হয়, যেখানের সাথে আমি কানেক্ট করতে চাচ্ছেন, আপনার ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডিবি কানেক্টের মধ্যে আপনি যে ওডিবিসি নিয়ে কাজ করতেছেন, ধরেন মাইএসকিউএল কিংবা পোস্টগ্রেসএসকিউএল, সো বা অন্য যে কোনো কিছু হইতে পারে, তো সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিবেন। প্রথমে হচ্ছে কার সাথে কানেক্ট হতে যাচ্ছেন সেইটা, তারপর হচ্ছে ডেটাবেসের নামটা কি, দেন হোস্টেল লিংক, পোর্ট কি হবে, তারপর হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো হচ্ছে দিয়ে দিবেন। এখন এটা রান দিলে আপনার কানেকশনটা ক্রিয়েট হয়ে যাবে, এখানে থাকবে। কারণ আপনি হয়তো চাচ্ছেন না যে এই স্ক্রিপ্টটা যখন আপনি কারোর সাথে শেয়ার করবেন, সেও আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেখে ফেলতেছে, তো তখন একটা প্রাইভেসি ইস্যু থাকে। তো আপনি সেরকম কিছু চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি এই এপিআইটা ইউজ করতে পারেন। আর স্টুডিও এপিআই প্যাকেজের ভেতরে শো প্রম্পট একটা ফাংশন আছে, এবং আস্ক ফর পাসওয়ার্ড একটা ফাংশন আছে। সো আপনি যখন এই ইউজার নেমের পরিবর্তে আর স্টুডিও এপিআই এর এই ফাংশনটা ইউজ করবেন, সেখানে ধরেন আপনি টাইটেল দিয়ে দিলেন ইউজার নেম, একটা মেসেজ দিয়ে দিলেন ইউজার নেম, ডিফল্ট কোনো কিছু দিলেন না। সো সে অ্যাকচুয়ালি এই যে এটা আমি শুধু এইটুকু সিলেক্ট করে কনসোলে নিয়ে রান দিই, দেখাই এখানে কি আসবে। সো এখানে অ্যাকচুয়ালি এরকম দেখাচ্ছে। সো আপনি যখন এখানে আপনার নামটা দিবেন, মাই নেম, সে অ্যাকচুয়ালি এটাকে ইনপুট হিসেবে নিবে। সো আপনাকে এখানে ম্যানুয়ালি কোনো কিছু টাইপ করতে হচ্ছে না, টাইপ করে রাখা লাগতেছে না। আপনি হচ্ছে যখন এই পুরো লাইনটা রান দিবেন, তখন প্রথমে হচ্ছে আপনার থেকে ইউজার নেমটা নিবে, মাই নেম, ওকে, তারপর হচ্ছে আপনার থেকে পাসওয়ার্ডটা নিবে, ওকে, নিয়ে হচ্ছে সরাসরি এসে এই কানেকশনটা কানেক্ট করে ফেলবে। সো আপনার স্ক্রিপ্টে বা কোনো জায়গায় হচ্ছে আপনার ইউজার নেম কিংবা পাসওয়ার্ডটা সেভ হবে না। সো এটা ছিল হচ্ছে আরস্টুডিও এপিআই প্যাকেজটার ভেতরকার দুইটা ফাংশনের কাজ। তো সিমিলারলি এই জিনিসগুলো হচ্ছে আপনারা অন্যগুলোতে ইউজ করতে পারেন, এখানে ইউজ করতে পারতেন কিংবা এখানে ইউজ করতে পারেন। সব জায়গায় হচ্ছে এইভাবে কানেকশন গুলো সিলেক্ট মানে কানেকশন গুলো ক্রিয়েট করতে পারেন।
সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? দেখানোর পর আর কিছু দেখাবো না। সো এই যে এতক্ষণ ধরে আমরা অনেক কিছু করলাম, অনেক কিছু করে এনভায়রনমেন্টে অনেক জিনিসপত্র সেভ হয়ে গেছে। লেটস সে আগামী দিন আমি আবার সেম কাজটা করব। আমি চাচ্ছিলাম না যে এইগুলো আবার নতুন করে রিড করতে, কারণ হইতে পারে রিড করতে অনেক টাইম লাগে, কিংবা এখানে বেশ কিছু কাজ করছে যেগুলোর কোড আমার কাছে নাই, আমি ভুলে হচ্ছে রিমুভ করে দিছি। তো এই জিনিসগুলো যদি আমার আসলেই সবসময় প্রয়োজন হয়, একটা ওয়ে হচ্ছে, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। সো একটা ওয়ে হচ্ছে এই ওয়ার্ক স্পেসটাকে সেভ করে রাখা। তো সেভ করে রাখার জন্য যেটা করা যায়, যে সেভ ডট ইমেজ, এটার ভিতরে আমি জাস্ট লোকেশনটা দিয়ে দিব যে এইখানে এই এনভায়রনমেন্টে যা যা আছে সবকিছুকে সেভ করে রাখবেন। সো আমি যদি সেভ ডট ইমেজ দিয়ে এটা রান দিই, তাহলে হচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে এই ওয়ার্কিং ডেটা ডট আর ডেটা নামে একটা ফাইল ক্রিয়েট হবে আউটপুটে। সো এই ফোল্ডারটাতে ওই নামে একটা ফাইল ক্রিয়েট হবে। সো এটা হচ্ছে এখন ক্রিয়েট হচ্ছে। সো ফাইল সাইজের উপর ডিপেন্ড করে যে কতক্ষণ লাগবে সেভ হইতে। সো এটা সেভ হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা 71 মেগাবাইট সাইজের ফাইল, যেটার ভিতরে হচ্ছে ওই সবকিছু আছে। সো আমি যদি এখন এটা ধরলাম, আর স্টুডিওটা ক্লোজ করে দিলাম, ডোন্ট সেভ। সো আমার ওই এনভায়রনমেন্টে সবকিছু কিন্তু নাই হয়ে গেছে, ঠিক আছে। So আমি যদি আবার প্রজেক্টটা ওপেন করি, আর প্রজেক্ট, দেন ওই ওয়ার্কস্পেস ইমেজটাকে যদি আমি এখানে আনতে চাই যে আমার সবকিছু আবার চলে আসুক, সেটার জন্য আমি হচ্ছে লোড এই ফাংশনটা ইউজ করব। লোড ফাংশনের ভিতরে ওই লোকেশনটা দিয়ে দিব যে যেখান থেকে আমি ওয়ার্কস্পেস ইমেজটাকে আবার ওপেন করতে চাচ্ছি। সো এটার এক্সটেনশন হচ্ছে আর ডেটা। সো আমি যদি এটা রান দেই, লোড এই লাইনটা যদি রান দেই, তাহলে হচ্ছে কনসোলে কিছুক্ষণ সময় নিবে, মানে সাইজের উপর ডিপেন্ড করে, সময় নিয়ে এখানে হচ্ছে সবকিছু চলে আসবে একদম, যেটা যেভাবে ছিল, যেটা যেই ডেটা টাইপ ছিল, সবকিছু সেভাবে এখানে চলে আসবে। তো ইভেন মানে কানেকশনটা পর্যন্ত চলে আসছে। তো সবকিছু এখানে চলে আসছে, আইরিস যা যা ছিল। সো এখন ধরেন আমার আসলে সবকিছু সেভ করা প্রয়োজন না, আমার স্পেসিফিক কয়েকটা জিনিস সেভ করা প্রয়োজন। তো মনে করেন যে আমি ডেটা সিএসভি যেটা আছে সেটাকে সেভ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি সেভের ভিতরে, তখন হচ্ছে সেভ ডট ইমেজ লেখা দরকার নাই, সেভের ভিতরে আমি জাস্ট যাকে সেভ করতে চাচ্ছি তার নাম দিয়ে দিব, দিয়ে হচ্ছে এটা রান দিয়ে দিব। এটার নাম কি দিতে হয়? না, ঠিকই তো হচ্ছে ডট আর ডেটা, ডট আর ডেটা সিএসভি ফাইল ডট আর ডেটা। আউটপুট এটা নট ফাউন্ড তো দেখানোর কথা না, হেরোইন সেভ ফাইল, ফাইল, আচ্ছা সরি সরি, এটা ফাইল ইকুয়াল টু লিখতে হবে। তো বিষয়টা হচ্ছে যে আমি শুরুতে যে কয়টা নাম লিখবো তাদের সবাইকে সে খুঁজবে, খুঁজে হচ্ছে ফাইল ইকুয়াল টু যেটা লেখা থাকবে সেখানে সেভ করবে। তো যখন আমি আর্গুমেন্টের নাম লিখতেছি না এখানে, এটা স্পেসিফিক্যালি ফর দিস ফাংশন। তো যখন আমি ফাইলের নামটা লিখতেছি না, সে মনে করতেছে যে আমি ওকে সেভ করতে চাই, দেন ওকে সেভ করতে চাই, বাট অ্যাকচুয়ালি ও তো আমার কাছে অ্যাভেলেবল না। তো সেই জন্য হচ্ছে আমাকে বুঝাইতে হবে যে এইখানেই শেষ হয়ে গেছে, তুমি শুধু এইটাই সেভ করবা, এইটার ভিতরে আর কিছু সেভ করার দরকার নেই। সো আমি যদি মাল্টিপল সেভ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ধরেন আমি ডেটা স্টার্টাটাকে এটাকেও সেভ করতে চাচ্ছি, তখন হচ্ছে ডেটা স্টার্টা সেই নামটাও লিখলাম। তো তখন সে প্রথমে ওকে সেভ করবে, দেন ওকে সেভ করবে, পরে আর কাউকে সেভ করবে না, কারণ পরে হচ্ছে ফাইল আর্গুমেন্টটা শুরু হয়ে গেছে। সো এটা রান দিলে হচ্ছে এই সিএসভি ফাইল নামের যে আর ডেটা ফাইলটা আছে, ইমেজ ফাইল, ওইখানে হচ্ছে এই দুইটা সেভ হয়ে যাবে। সো একদম সিমিলারলি লোড করতে চাইলে এটার ভিতরে হচ্ছে আমার এই এই নামটা লিখে দিতে হবে এখানে, তখন রান দিলে হচ্ছে আমার কাছে শুধুমাত্র এই দুইটা অ্যাভেলেবল হবে। তো আশা করি এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। এই ফাইলটা আমি শেয়ার করে দিব, সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড সবগুলো ডেটা ফাইল আপনাদের সাথে শেয়ার করে দেব। এবং কিভাবে শেয়ার করব আমি এটা বলে দিই আগেই। আমি আপনাদের সাথে এখান থেকে কোনগুলো নিয়ে কাজ করছি শুধুমাত্র এটা সরাই দিই। আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ফোল্ডারটা।
আচ্ছা, আমার হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করবো না। সো এখানে হচ্ছে সেই কোডগুলো আছে যে কোডগুলো আমি আজকে সারাদিন রান দিলাম। সো এটা আমি রান আপনাদের সাথে শেয়ার করবো না। আমি আপনাদের সাথে এইটুকু, এটাও শেয়ার করবো না। আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে প্রজেক্টের ফাইল, স্ক্রিপ্ট ফাইল, আউটপুটের যে ফোল্ডারটা সেইটা, এবং ডেটার ফোল্ডারটা সেটা। এখন আউটপুটের ফোল্ডারে যে ডাটাগুলো আছে এগুলো আবার শেয়ার করবো না আপনাদের সাথে, কারণ এগুলা আমি এখানে সেভ করছি। সো আপনাদের জন্য এটা এমটি থাকবে। সো এটা আমি জিপ করে আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা এটা আনজিপ করবেন। আনজিপ করার পর রিড, যে ডেটা রিড প্রজেক্ট যে লেখা আছে, প্রজেক্টটা আছে, ওখানে ক্লিক করে হচ্ছে আপনারা এটা ওপেন করবেন।